হ্যালো, 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 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, 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 জোনালি, একটু অপেক্ষা করো, আরও কয়েকজন আসবে। দেখা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, দীপিকা কিছু বলো। হ্যাঁ, হ্যালো, 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 শিবাশিস, রেসপন্স করো শিবাশিস। হ্যালো, 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 শিবাশিস রেসপন্স করো। বুঝতে পারছি না। হ্যাঁ মিতা, একটু একটু শুরু করছি, একটু ওয়েট করো। হ্যালো, তপন মোহন্ত কোথায়? বুঝতে পারছি না। শিবাশিস, শিবাশিস, দীপিকা কোথায়? হ্যালো, 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 হুম, হ্যালো, দীপিকা কিছু বলো। শুনতে পাচ্ছ? হ্যালো, ঠিক আছে তাহলে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এই বার্তাটা আমার দরকার ছিল। কবিতার আলো অন্ধকার নিয়ে, কবিতার আলো অন্ধকার এই বিষয়টি নিয়ে আলোচনা আমরা একদিন করেছি গত রোববার। আলোচনায় আরও প্রচুর বলার মতো বিষয় আছে, অতএব সেই আলোচনাকে আরও খানিকটা সম্প্রসারিত করে আজকের এই অনুষ্ঠান। তো প্রথম পর্বে আমি যেই কথাগুলো বলেছি সে কথাগুলো আর রিপিট করার স্বাভাবিকভাবেই কোনো প্রয়োজন নেই। আমি ধরে নিচ্ছি যারা আজকেরটা শুনছেন, দেখছেন, তারা সেদিনের ওটা শুনেছেন, এবং যদি কারো সম্ভব না হয়ে থাকে তাহলে ডুবসাঁতার পেজে ওটা পাওয়া যাবে, ভিডিওটা রাখা আছে, ওখান থেকে দেখে নেবেন। তো কবিতার আলো অন্ধকার, কবিতা কি? কবিতা একটা বিশেষ আর্ট ফর্ম। কবিতা একটা বিশেষ আর্ট ফর্ম, আরও অন্যান্য আর্ট ফর্মের মতো শিল্প। বিষয়টা হচ্ছে শিল্প। সাহিত্য আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, ভাস্কর্য আছে, স্থাপত্য আছে, ইত্যাদি। তার ভেতরে আজকাল চলচ্চিত্রকেও ঠিক একই মর্যাদায় শিল্পের সারিতে গণ্য করা হচ্ছে। খুব উঁচু দরের যেহেতু হয়েছে এবং সে তাদের শিল্পগুণ অসাধারণ, ফলে ওটাকে শিল্প বলেই গণ্য করা হচ্ছে। এটা সব খুব বেশি দিন হয়নি শিল্পের আঙিনায় চলচ্চিত্র, যেহেতু খুব সাম্প্রতিককালের ঘটনা, ফলে খুব সাম্প্রতিককালেই ওটা শিল্পের তালিকায় উঠে এসেছে।
তো আমাদের বিষয় হচ্ছে কবিতা। তো বিচ্ছিন্নভাবে কবিতা নিয়ে আলোচনার একটা সমস্যা হচ্ছে যে সব শিল্পের যে মৌলিক গুণ, মৌলিক সেগুলো কবিতাতেও আছে, এবং কবিতায় যা আছে সেটা অন্যান্যতেও আছে। ধরা যাক ছন্দ, সমস্ত শিল্পেই ছন্দ থাকে। ছন্দ না হলে শিল্প হয় না, ছন্দ না হলে শিল্প হয় না। তবে কি না এই ছন্দের প্যাটার্নগুলো সব আলাদা আলাদা হয়। যেহেতু কবিতা শব্দকে কেন্দ্র করে, ওয়ার্ডস শব্দকে কেন্দ্র করে গড়ে ওঠে, ফলে সেখানে একরকম, আর ছবির ক্ষেত্রে ওটা আরেক রকম, গানের ক্ষেত্রে আরেক রকম, কিন্তু শেষ পর্যন্ত ছন্দ থাকে। ছন্দ জিনিসটা কি? ছন্দ হচ্ছে সুষমা। ছন্দ সুষমা কথাটা আমরা ব্যবহার করি, আলাদা আলাদা করেও আমরা যদি সুষমা বলি, সে ছন্দের কথাই বলি। আসলে ব্যাপারটা খুব সহজ, ব্যাপারটা খুব সহজ। যে আমরা বলি তার কথার কোনো ছিঁড়ি ছাঁদ নেই, আমরা অভিযোগ করি, ক্ষোভ প্রকাশ করি, অমুকের কথার অমুকের কথার কোনো ছিঁড়ি ছাঁদ নেই। এই ছিঁড়িটা আসলে শ্রী, শ্রী, এবং ছাঁদ মানে হচ্ছে ছন্দ। তো সরি, তো যার কথায় ছিঁড়ি ছাঁদ থাকে না, তার মানে সুন্দর ছন্দ থাকে না, সেটা আমাদের কানে বেসুরো লাগে, আমাদের খারাপ লাগে, ফলে আমরা অভিযোগ করি, অনুযোগ করি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনেও এই ছিঁড়ি ছাঁদ ব্যাপারটা খুব জরুরি, ছন্দ ব্যাপারটা খুব জরুরি। ছন্দ একটা শৃঙ্খলা, ছন্দ একটা শৃঙ্খলা, ছন্দ একটা সুষমা, এবং সেখান থেকে রসের সৃষ্টি হয়। কীরকম রস? ব্যাপারটা কীরকম? যে যারা খেজুরের রস খেয়েছেন বা তাল গাছের রস খেয়েছেন, তারা জানবেন যে একদম ভোরে যেটা খুব সুমিষ্ট, খুব সুস্বাদু লাগে, সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা গেজে ওঠে, তখন সেটা তার ভেতরে অ্যালকোহল তৈরি হয়, সেটা অ্যালকোহল তৈরি হয়, এবং এই অ্যালকোহল হচ্ছে মাদক। তাতে নেশা জমে ওঠে, মৌতাদ জমে ওঠে। শিল্পের কিন্তু একটা মৌতাদ আছে। প্রাথমিকভাবে বিভিন্ন উপাদান নিয়ে আমরা শিল্পগুলোকে নানা নানা স্তরে বেঁধে, নানাভাবে সেটাকে একটা ফিনিশড প্রোডাক্ট হিসেবে আমরা হাজির করি। কাদের সামনে? সাধারণ মানুষের সামনে। সাধারণ, তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিক জীব। এই সমাজ তার পক্ষে, এই সমাজে তার বেড়ে ওঠা, জন্ম, বেড়ে ওঠা, তার পুষ্টি, তার সমস্ত কিছু সমাজ নির্ভর। তো সেই সমাজেই তার সমস্ত আদান প্রদান, ফলে সেখানে তার ভালো লাগা, মন্দ লাগা, সমস্ত কিছু সে বিনিময় করে সমাজের সঙ্গে। এবং যত বৃত্তটা মানুষের বাড়তে থাকে, প্রাথমিকভাবে আমরা মা বাবাকে পাই, পরিবার পাই, পাড়া প্রতিবেশীকে পাই, বন্ধুবান্ধব পাই, তারপরে দেখা তারপরে সেই বৃত্তটা ক্রমশ বাড়তে থাকে। যত মানুষ অভিজ্ঞ হয়ে ওঠে, যত বেশি তার ধী শক্তি, যত বেশি তার জানার জগৎটা বড় হতে থাকে, তার জীবন সম্পর্কিত জিজ্ঞাসাগুলো যত ব্যাপক হতে থাকে, এবং তার জবাবগুলো তিনি যত বেশি পেতে থাকেন, তখন ততদিন ধরে তার এই সম্প্রসারণ ঘটতে থাকে, সামাজিক সম্প্রসারণ। তখন দেখা যায় দিল্লিতে কেউ বসে থাকলে সে আমার ভাই, ওয়াশিংটনে কেউ বসে থাকলেও তার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করি, কেউ মস্কোতে বসে থাকলেও তার সাথে আমি সম্পর্ক তৈরি করি। এই যে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোতে চলে আসে, এই বিনিময়টা চলে। ফলে কী হয় যে আমরা যখন শেক্সপিয়ার পড়ি, তখন তিনি কোন দেশের নাগরিক ছিলেন, কি ভাষায় লিখেছেন, এটা অনেক বেশি গৌণ হয়ে পড়ে, বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সামগ্রিকভাবে মানব সভ্যতায় তার অবদানের প্রশ্নটা উঠে আসে। তার কবিতা, তার নাটক, এবং তিনি যে জীবন রসের রসিক ছিলেন, সেই রস আমাদের জন্য তিনি পরিবেশন করে গেছেন। আমরা এত বছর পরেও, কয়েকশো বছর পরেও আমরা তার এই রসের মৌতাতে আমরা জমে যাই। তো এই মৌতাতটা হচ্ছে শিল্পের বেসিক জায়গা, মৌলিক জায়গা। যেমন আমরা যেমন আমরা রবীন্দ্রনাথে মজে যাই, যে রবীন্দ্রনাথের ভেতরে ঢুকেছে,
রবীন্দ্রনাথে অবগাহন করেছে, সে জানে সেখানে কীরকম মৌতাত। সেই মৌতাত আমাদের এক জীবনের পক্ষে বড় বেশি। আমাদের এক জীবন বড় বেশি ক্ষুদ্র মনে হয় তখন, যে আরও কত ছিল, আরও কত অপ্রাপ্তি, কত বেদনা, কত যন্ত্রণা হয় আমাদের ভেতরে। তো এই যে এই রসটা কিভাবে সৃষ্টি করা হয়, রস সৃষ্টি করা হয় ছন্দকে কাজে লাগিয়ে, ছন্দের কাঁধে ভর দিয়ে। এবং সেটা বিভিন্ন শিল্পের ক্ষেত্রে ছন্দের ধরন পাল্টে যায় শুধু, চলন পাল্টে যায় শুধু, কিন্তু আলটিমেটলি ছন্দটা থেকে যায়। তো এই ছন্দ থেকে যায় এবং সেখানে এখানে এই ছন্দ থেকে যায় বলেই হচ্ছে কি, যে আমরা সেখানে আকর্ষিত হই, ছন্দ আমাদেরকে আকর্ষণ করে। আমাদের শরীরের পুরো যান্ত্রিক ব্যবস্থাটাই এই ছন্দের সঙ্গে সম্পর্কিত। আমাদের শারীরিক যে শারীর সংস্থান, আমাদের ফিজিওলজি, তাতেও কিন্তু এই ব্যালেন্স ব্যাপারটা আছে, এই ছন্দ ব্যাপারটা আছে। এটা ভারসাম্য, এটা সাযুজ্য। একটা চোখ এক পাশে, অন্য পাশে আরেকটা চোখ, এই সবটা মিলে কিন্তু সাযুজ্য তৈরি হয়। আরও অনেক রকম হতেই পারতো, কিন্তু সেটা যেটা হয়নি আমরা সেটা বলি না। কিন্তু আমাদের কাঁধের দুপাশে দুটো ঝুলে থাকা হাত আমাদের শরীরে ব্যালেন্স দিয়ে দেয়, সাযুজ্য এনে দেয়। আমরা সোজা হয়ে দাঁড়াতে আমাদের সুবিধা হয়, হাঁটতে সুবিধা হয়। আমরা দুটো হাত দিয়ে আমরা ব্যালেন্স তৈরি করি, মেনে চলি। তো এই ছন্দের ভেতরে এই কোয়ালিটিটা আছে, ছন্দের ভেতরে এই বিশেষ বৈশিষ্ট্যটা আছে, এবং কবিতা তাকে আশ্রয় করে থাকে। এটা কবিতার বহিরঙ্গ, কিন্তু কবিতার অন্তরঙ্গ, কবিতার অন্তরঙ্গে থাকে, ভেতরে থাকে তার ভাববস্তু। ভাববস্তুটা কি, যে বার্তাটা পৌঁছানো হচ্ছে, কিছু একটা বার্তা সবসময়ই পৌঁছানো হয়। আমরা বার্তা বিনিময় করি, সবসময়ই আমরা বার্তা বিনিময়, কিছু একটা বলতে চাই। তো এই যে কিছু একটা বলতে চাই, কি বলতে চাই? আমরা বলতে চাই মানুষের কথা, আমার কথা, আমাদের কথা, সকলের কথা। নানাভাবে, নানা ভঙ্গিতে আমরা এই কথাগুলোকে পরিবেশন করি। কেন করি? যে আমাদের ভেতরে দুটো পরাবর্ত কাজ করে, শর্তহীন। প্রাণী মাত্রেরই কাজ করে, আমাদেরও কাজ করে। এই কথা আমি প্রথম দিনও বলেছিলাম, যে আমাদের ভেতরে শর্তহীন পরাবর্ত কাজ করে, আত্মরক্ষা আর প্রজাতি রক্ষা। আত্মরক্ষার জন্য আমরা নিজের শরীরের বৃদ্ধি, পুষ্টি, স্বস্তি, শান্তি, সুখ, এর জন্য আমরা অনেক কিছু করি। সেই সঙ্গে আমাদের অর্জিত সমস্ত জ্ঞান, আমাদের অর্জিত সমস্ত মেধা, মস্তিষ্ক, যা কিছু আমাদের অর্জন এক জীবনে, আমরা সেটা উত্তর পুরুষের জন্য রেখে যাই, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাই। তো সেই জন্যই আমরা বলি, এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে যে পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরকে আমরা নানাভাবে গাইড করার চেষ্টা করি, নির্দেশিকা দিই। এদিকে ভয়, ওইদিকে ভালো, ওইটা মন্দ, এই রকম নানা রকম নীতি নৈতিকতা আমরা তা শিক্ষা দিতে থাকি নানাভাবে। কিন্তু সেটা রসের ছদ্মবেশে, সরাসরি জ্ঞান দিলে কেউ শুনবে না। তো সেটা কিভাবে হয়? রসের ছদ্মবেশে সেটা দেওয়া হয়। হ্যাঁ, যে রামায়ণের ভেতরে কিছু নীতি কথা আছে, সেটা আমাদের শেখাতে চেয়েছেন বাল্মীকি। কিন্তু মজা হচ্ছে, সরাসরি সেই কথাটা বললে সেগুলো এতদিন টিকে থাকতো না। সেখানে স্টোরি বানানো হয়েছে, কাহিনী বানানো হয়েছে। কাহিনীগুলো কিভাবে লেখা হয়েছে, সেটাও ছন্দে লেখা হয়েছে। কাহিনী লেখা হয়েছে, কিন্তু সেটা ছন্দে লেখা হয়েছে। তো ছন্দে লেখার উদ্দেশ্যটা কি? অনেকগুলো উদ্দেশ্য। ছন্দে লিখলে সেটা মানুষকে স্বাভাবিকভাবে আকর্ষণ করে, শুনতে ভালো লাগে। স্বরের উত্থান পতনে, যে স্বরের উত্থান পতন, স্বরের বৈচিত্র্যে যে একটা সুষমা তৈরি হয়, ওটা আমাদের শরীরের ভেতরে কিছু রাসায়নিক নিঃসরণ ঘটায়, এবং তাতে আমরা আনন্দিত হই। সেজন্যই আমরা শুনি। গানও আমরা একই কারণে শুনি, ছবিও আমরা দেখি একই কারণে। আমরা যখন নাটক দেখতে যাই, এই ঘটনাগুলোই ঘটে, একই ঘটনা ঘটে। তো এই ছন্দ তার বাইরের দিক, ভেতরে থাকে অন্তর্বস্তু। তো এই অন্তর্বস্তুটা কেন দিচ্ছি আমি? প্রথমত আত্মরক্ষার জন্য, নিজেকে স্বস্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আমরা আনন্দ চাই। আর কি আছে? আর আমরা অমৃতত্ব চাই। এই শিক্ষাটা আমরা এই খুব সুন্দরভাবে এটা তুলে ধরেছেন যাজ্ঞবল্ক্য ঋষি, যাজ্ঞবল্ক্য উপনিষদে তুলে ধরেছেন। তো দুই স্ত্রী তার, মৈত্রী এবং গার্গী,
তো বানপ্রস্থে যাবেন সন্ন্যাসী, ঋষি বানপ্রস্থে যাবেন যাজ্ঞবল্ক্য। তিনি বললেন, আমার এই সমস্ত গরু, এই সমস্ত সম্পত্তি যা আছে, আমি তোমাদের দুই স্ত্রীর মধ্যে এটা ভাগাভাগি করে দিচ্ছি, তোমরা এইসব নিয়ে সুখে থাকো। তো ওরা জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি বানপ্রস্থে যাব, আমাকে সাধনা করতে হবে, বানপ্রস্থে যাব। তো বলছে বানপ্রস্থে যাব। তো এটা শুনে যে প্রথমা স্ত্রী গার্গী, সে বলেছে আচ্ছা ঠিক আছে। তখনকার সামাজিক রীতি অনুসারে এটা ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, হ্যাঁ, এই চতুরাশ্রম ব্যবস্থা ছিল, ফলে বানপ্রস্থে যেত পুরুষ মানুষ। তো সেটা তার কাছে নতুন কিছু মনে হয়নি, সে বলেছে ওকে। কিন্তু মৈত্রী ছিলেন মেধাবী, মৈত্রী পণ্ডিত, বেদবেত্তা, ফলে তার মনে হয়েছে অন্য কথা। বলছে যে তোমার এইসব দিয়ে আমি কি করব? বলছে যে না হাং নামৃত্যাসাম কিমাহং তেন কুরিজাম। অর্থ খুব পরিষ্কার, যে যা দিয়ে আমি অমৃতত্ব পাবো না, তা দিয়ে আমি কি করব? অমৃতত্ব পাবো না। কেন পাবো না? যে এই যে গরু টরু সম্পত্তি দিয়েছো, খেয়ে পড়ে টিল ডেথ আমি বেঁচে থাকতে পারি, কিন্তু এটা তো আমাকে অমৃতত্ব দেবে না। অমৃতত্ব কিসে দেয়? কিসে দেয়? মানুষ তো মরবেই, তারাও মানুষ। অমৃতত্ব দেয় মানুষের মহৎ কাজগুলো, যে কাজগুলোর রেশ থেকে যায় মৃত্যুর পরেও। যেমন রবীন্দ্রনাথের সমস্ত কাজের এক বিরাট অংশ আমরা আজকেও উপভোগ করি। তো এটা রবীন্দ্রনাথ এখনও বেঁচে আছেন আমাদের মধ্যে। এইটা হচ্ছে অমৃতত্ব। ভালো কাজগুলো, মহৎ কাজগুলো আমাদেরকে আয়ু দেয়। যেমন মহাভারত এখনও টিকে আছে। হয়তো খুব কম সংখ্যক লোক মহাভারতের পুরোটা পড়েছেন বা পড়েন, খুব কম সংখ্যক। কিন্তু বিশাল মহাভারতের টুকরো টুকরো অংশগুলো, ছোট ছোট গল্পগুলো, ছোট ছোট নীতিকথাগুলো, ছোট ছোট আদর্শগুলো আমাদের সমাজ জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে, এবং আমরা প্রত্যেক দিন সেগুলোকে উপলব্ধি করি, বুঝতে পারি, পরস্পরকে আমরা স্মরণ করিয়ে দিই। এখনও বহু জায়গায় নানা রকমভাবে তার পরিবেশনা চলে লোকশিল্পের মাধ্যমে। যেমন মধ্যপ্রদেশে আছে তিজনবাই, হ্যাঁ, তিজনবাই, হ্যাঁ, সে তার বিশেষ একটা ফর্ম আছে, পাণ্ডবাণী, গান গেয়ে গেয়ে হাতে একটা নিয়ে তিনি পরিবেশন করেন সন্ধ্যাবেলা। ওদিকে বলা হয়, হিন্দি বেল্টে এই ব্যাপারগুলোকে বলা হয় রাত কাহানি। এই রাত কাহানি এই সন্ধ্যের পরে পরিশ্রান্ত মানুষ উপভোগ করে। সেখানে প্রায়ই রামায়ণের গল্পগুলো, মহাভারতের গল্পগুলো সেখানে পরিবেশিত হয়। তো এইটাতে গেল লোকায়ত ব্যাপার। কেন লোকায়ত ব্যাপার? যে মানুষের সভ্যতা তো একদিনে আধুনিক ছত্রী বাহিনীর মতো দুম করে পড়েনি। মানে প্যারাট্রুপার যেমন নেমে আসে আকাশ থেকে দুম করে, সেভাবে তো নেমে আসেনি। তাহলে কি হয়েছে? মানুষের যেমন, জীবজগতের যেমন বিকাশ ঘটেছে কোটি কোটি বছরের বিবর্তনের ফলে, সংস্কৃতিতেও তাই ঘটেছে। মানুষ নিজেও একটু একটু করে বিকশিত হয়েছে, একটু একটু করে। ল্যাজ ছিল, খসে গেছে, আরও শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ অদল বদল ঘটে গেছে। প্রথমে 4 পায়ে হাঁটতো, 4 পায়ে দাঁড়াতো, তারপরে 2 পায়ে দাঁড়ানো শিখলো, 2 পায়ে হাঁটা শিখলো। তো এই যে ব্যাপারগুলো চলছে, এইটার মধ্যে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। যেমন আজকে থেকে মোটামুটি দশেক বছর আগেই নব্যপ্রস্তর যুগের অস্তিত্ব ছিল। সেখানে কিছুই ছিল না মানুষের, আদিম এক জীবনযাপন, খুব আদিম জীবনযাপন। মানুষের আধুনিক জীবনের আমরা যা কিছু দেখছি, প্রায় কিছুই ছিল না। শুধু তাদের ওই গুহার আশ্রয় ছিল, সামান্য কিছু গাছের বাকল টাকল দিয়ে হয়তো তারা নগ্নতা ঢাকার চেষ্টা করেছিল, শীতে পশু চর্ম দিয়ে তারা শীত থেকে বাঁচার চেষ্টা করেছে। তখনও ঠিকঠাক মতো কিছুই নেই, চাষবাসও শেখেনি, তারা কিচ্ছু শেখেনি। তো তারপরে দেখা গেল কি, যখন গতিটা পেয়ে যায়, এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব একটা বিশেষ প্রসঙ্গে একটা দারুণ কথা বলেছেন। তিনিও তো লোকশিক্ষে দেওয়ার চেষ্টা করেছেন, এবং উপনিষদের মূল দর্শনটাকে তিনি কি অদ্ভুতভাবে আয়ত্ত করেছেন, করে সেটা বিলিয়ে দিয়েছেন একদম সুন্দর ভাষায়, অপেক্ষাকৃত সহজ ভাষায়। যদিও আমি এই প্রসঙ্গে পরে হয়তো বলবো যে আমার কাছে মূল ব্যাপারটা মোটেই সহজ মনে হয়নি। শব্দগুলো সহজ, আটপৌরে শব্দ, তার মানে বিষয়টা মোটেই সহজ না। যাই হোক, এটা পরে আসছি। তো কি বলেছে যে একটা অন্ধকার গুহায়
অনন্তকাল ধরে অন্ধকার থেকে যেতে পারে, কিন্তু কোনোভাবে তার ভেতরে একটা লাইট যদি জ্বালিয়ে দেওয়া যায়, আলো জ্বালিয়ে দেওয়া যায়, মুহূর্তের মধ্যে পুরো গুহা আলোকিত হয়ে ওঠে। মানুষের চেতনাও তাই, অনন্ত অন্ধকারের ভেতর থেকে হঠাৎ করে ক্লিক করে যেতে পারে, হঠাৎ করে ক্লিক করে যেতে পারে, তখন চেতনা জাগে, চেতনা জেগে উঠলো। তা চেতনা যখন এইভাবে জেগে ওঠে, তখন এই মানুষটা আর অচেতন থাকে না, তখন তার জাগ্রত অবস্থা। কবিতার প্রসঙ্গে এগুলো কেন, সেটা একটু একটু করে স্পষ্ট হবে, কবিতার প্রসঙ্গে এই কথাগুলো আসবে। তো যেহেতু আমাদের বিষয় হচ্ছে কবিতার আলো অন্ধকার, ফলে আমি কখনো আলো, কখনো অন্ধকার, কখনো দুটোই একসঙ্গে উল্লেখ করব। কবিতার আলো অন্ধকার খুব মজার বিষয় একটা, সেটা হচ্ছে যে শিল্প মাত্রই আড়াল রাখে, আড়াল না হলে শিল্প হয় না, যে কোনো বার্তা শিল্প নয়, যদিও শিল্পে একটা বার্তা থাকতেই হবে, বার্তা ছাড়া শিল্প হয় না, কিছু একটা বার্তা থাকে, কিছু একটা বার্তা থাকে। এবং এক মিনিট, হ্যাঁ সঞ্জয়, বলবো বলবো সঞ্জয়, কিছু বলবো। তো যখন এই কবিতার অন্তর্বস্তু যেটা বলছিলাম, এখন জবাবগুলো দিলে আমি খেই হারিয়ে ফেলবো আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি শেষে বলবো, সবার কথার জবাব দেবো দু চারটে আমার মতো করে, যতটা পারি। তো মানুষের এই 10,000 বছর আগে, 10,000 বছর আগে, এমন কিছু না কিন্তু, খ্রিস্টের জন্মের মোটামুটি 2020 সাল আজকে, তার থেকে আরেকটু পিছিয়ে গেলেই আমরা, সামান্য পিছিয়ে গেলে আমরা পাচ্ছি বেদ, বেদ পাচ্ছি। আমাদের বুদ্ধদেবের সময়টা মোটামুটি 2500 খ্রিস্টাব্দ, সময়টা মানে 2600 খ্রিস্টপূর্বাব্দ, মানে 2500-এর একটু বেশি সময় মাত্র। ওই রকম মেধাবী, ওই রকম পরিণত, ওই রকম ম্যাচিওর একজন মানুষ বা মহাপুরুষ আমরা পেয়ে গেছি। অথচ তার থেকে অল্প পিছিয়ে গেলে আজকে থেকে মাত্র 10,000 বছর আগে আমরা পাচ্ছি আদিমানব প্রায়, যারা কিনা ওই পাথর দিয়ে শিকার করতো, পাথর দিয়ে শিকার করতো, করে খেত। হ্যাঁ, তখনও তারা ওই শিকারি শিকারি ছিল, সভ্যতা তখনও সেই অর্থে গড়েই ওঠেনি। অথচ তার অল্প কয়েকশো, কয়েক হাজার বছর পরেই আমরা আবার হরপ্পা মহেঞ্জোদারো পেয়ে যাচ্ছি। তার মানে কোথাও কোথাও আলোটা আকস্মিকভাবে ঢুকে পড়েছে, কিছু কিছু মস্তিষ্ক হঠাৎ অতি সক্রিয় হয়ে উঠেছে। এই অতি সক্রিয়তার ফলে একজন কোনো একটা গোষ্ঠীর, যে কোনো গোষ্ঠীর কেউ কেউ অতি মেধাবী হয়ে যাওয়ার ফলে, জিনিয়াস হওয়ার ফলে তারা কিছু কিছু জিনিস আবিষ্কার করে ফেলেছে, অনেক কিছু বুঝতে পেরেছে, তাদের বুদ্ধি অন্যান্যদের চেয়ে অনেক বেশি ছিল, তাদের কারো কারো ভেতরে ভীষণ রকমের উদ্ভাবনী ক্ষমতা ছিল। সেটা প্রথমে সে করেছে, তারপরে তার গোষ্ঠীর মধ্যে এটা ছড়িয়ে গেছে, যে কেউ একটা আগুন আবিষ্কার করেছে, তারপরে সেই আগুন পরস্পরের মধ্যে বিনিময় হয়েছে আগুন। এবং সেই প্রসঙ্গে একটা গল্প আছে, প্রমিথিউসের গল্প, গ্রিক পুরাণের গল্প। তো কী ব্যাপার, যে আগুন ছিল দেবতাদের কাছে, এবং এবং প্রমিথিউস কী করলো, প্রমিথিউস বলল না, আগুন হবে মানব সভ্যতার জন্য, আগুন কারো ব্যক্তিগত হতে পারে না, কোনো গোষ্ঠীর হতে পারে না, সকলের হবে। কারণ আগুন তো সভ্যতার উন্মেষকালে অসাধারণ এক মানে লিপ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার একটা বিরাট লাফ একটা। তো ফলে যে তখন সেই গ্রিক পুরাণের প্রমিথিউস এবার কি করলো, যে আগুন চুরি করে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল, বিলি বন্টন করে দিল, যাতে সবাই অপেক্ষাকৃত উন্নত জীবনের স্বাদ পেতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, আগুন ছাড়া যেটা সম্ভব না। তো এর জন্য কি হলো, এর জন্য সে রোষে পড়ল, যাদের কাছ থেকে দেবতাদের ঘর থেকে চুরি করেছে আগুন মানুষের জন্য। তো এবার তারা অভিশাপ দিল। কিভাবে অভিশাপটা কার্যকর হলো, তাকে নির্জন পাহাড়ে, প্রত্যন্ত এক পাহাড়ের ওপরে তাকে শেকল দিয়ে বেঁধে রেখে দিল, এবং সেখানে শকুনের মতো নানা রকম পাখি, মাংসাশী পাখি তাকে দিনের পর দিন ছিঁড়ে ছিঁড়ে খেলো। এটা হচ্ছে প্রমিথিউসের গল্প। তো এই প্রমিথিউসের মিথ, পুরা কথা বলা যায় যেটাকে। তো প্রমিথিউসের এই মিথ আমাদের কিন্তু কিছু বার্তা পাঠিয়ে দিচ্ছে, যে আগুনটা তার মানে বাবুদের ঘরেই বোধহয় মানে কোনোভাবে প্রডিউস হয়েছিল, অথবা ইনভেন্ট হয়েছিল কোনোভাবে, এবং তারা এটা কাউকে দিতে চাইছিল না, যেটা কিনা যুগে যুগে বরাবর আজকের দিন অবধি চালু আছে।
সমস্ত উৎপাদনের উপকরণ থেকে শুরু করে যাবতীয় কিছু কারো কারো পকেটে ঢুকে বসে আছে, এবং এটা বজায় রাখার জন্য যত রকম ছলাকলা দরকার সবটাই করা হয়। তো ফলে বাকিদের সঙ্গে তাদের স্বার্থের বিরোধ, এবং এই স্বার্থের বিরোধ কিন্তু শেষ পর্যন্ত টেকে না। বিরোধের নিষ্পত্তি হয় কিভাবে? বিরোধের নিষ্পত্তি হয় একটা বড় উল্লম্ফনের মধ্য দিয়ে, একটা লিপ ফরওয়ার্ডের মধ্যে দিয়ে, একটা বড় লাভ দেয় সমাজ। অনেক ঘটনা ঘটে, আমি তার ভেতরে ঢুকছি না, এখন স্বভাবতই ঢুকছি না। তো তো কী হচ্ছে যে এই যে মানুষের এই জয়যাত্রা, এটা একটু 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 করে ডেভেলপ করেছে। তো একটু একটু করে ডেভেলপ করেছে, মানুষের মস্তিষ্কও ডেভেলপ করেছে। একদম প্রথম দিনই মানুষের মস্তিষ্ক, প্রথম দিন বলতে আমি যেদিন হোমোসেপিয়েন্স পাচ্ছি, তার মস্তিষ্ক আর আজকের কারো মস্তিষ্কের কোনো তুলনাই হয় না। মেশিনটা হয়তো ছিল, যন্ত্রটা হয়তো ছিল, মানে গ্রে ম্যাটার এটসেট্রা, তো কিন্তু তার ক্ষমতাটা কিন্তু ছিল না। কারণ আমরা জানি যারা কম্পিউটার চালাই তারা আমরা জানি যে একটা হার্ডওয়্যার থাকে, একটা সফটওয়্যার থাকে। হার্ডওয়্যার হচ্ছে স্টোর করে, আর সফটওয়্যারগুলো হচ্ছে কাজ করে। সফটওয়্যারগুলো মেধা। এই সফটওয়্যার যতক্ষণ ইনস্টল না করা হবে ততক্ষণ কম্পিউটার কোনো কাজই করবে না। তো আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি, আমাদের বৌদ্ধিক সমস্ত মানে ইন্টেলিজেন্স যেটা আমাদের, এই সমস্ত কিছু কিন্তু আসলে সফটওয়্যার, হিউম্যান সফটওয়্যার। ওগুলো যান্ত্রিক, আমরা করিয়েই নিই কাজগুলো, এগুলো অন্যভাবে হয়, এগুলো খুব জৈবিক, কিন্তু এগুলো সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোকে কাজে লাগিয়ে আমরা ক্রমশ আরও নতুন নতুন সফটওয়্যার তৈরি করি। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা জানেন যে প্রথমে শেখা হয়, তারপরে সেখান থেকে কেউ অ্যাপস তৈরি করছে, এক প্রাথমিকভাবে কিছু সফটওয়্যার তৈরিটা শিখে নেয়, তারা ইনস্টিটিউট থেকে শিখে নেয়। তারপরে দেখা যাচ্ছে সফটওয়্যারকে কাজে লাগিয়ে নতুন সফটওয়্যার তুলনা করা যায়। যেমন আমরা প্রথমে উইন্ডোজটা খুলি, বা লিনাক্স যদি কেউ করে ইনস্টল করে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তারপরে সেখান থেকে অন্যান্য কাজগুলো হতে থাকে, এবং ওখান থেকে আবার সৃষ্টি করা যায়, নতুন নতুন করা যায়, প্রয়োজন মতো বানিয়ে নেওয়া যায়। যে পারে সে পারে, যে পারে না সে পারে না, কিন্তু যে পারে সে সত্যি পারে। এবং সে ফলে হচ্ছে কি যে সফটওয়্যার, অনেক সফটওয়্যার এরকম হয় যে আগের দিন বিকেলবেলা হয়তো সেটাকে করেছে, বাজারজাত করেছে, বিক্রি করেছে, পরের এক রাতের মধ্যে বা পরের দিন দুপুরবেলার ভেতরে সেটা এমন ডেভেলপ করে গেল, দেখা যাচ্ছে সেটাকে আরও মডিফাই করা দরকার। আমরা মোবাইলেও পাই যে সফটওয়্যারগুলো মডিফাই হওয়ার জন্য কোম্পানি থেকে বার্তা পাঠিয়ে দেয়, অটোমেটিক্যালি ওটা ডেভেলপ করতে থাকে, মাঝে মাঝেই হয়, তারপরে ত্রুটি বিচ্যুতিগুলো সারাতে থাকে। তো এই জিনিসগুলো মানুষের মস্তিষ্কের ধারণা থেকেই কিন্তু কম্পিউটারে যেটা প্রয়োগ করা হচ্ছে তার প্রাথমিক ভিত্তি কিন্তু মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে সেইভাবে। যেমন কম্পিউটারে একটা একটা অংশ তাকে বলা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার ফাংশনটা কি? এই যে আমি এখন কথা বলছি, আপনারা দেখছেন, শুনছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, ভাবছেন, এইটা হচ্ছে র্যাম। তো মস্তিষ্কের ভেতরে এটা আমি প্রাকৃতিকভাবে খানিক যন্ত্রটা পেয়েছি, জন্মসূত্রে প্রাকৃতিকভাবে পেয়েছি, বাকিটা আমার শিক্ষা, অভিজ্ঞতা, আমার জীবনযাপনের ফল। তো কম্পিউটারেও এই জিনিসটা কাজ করছে। তো এই মজাটা হচ্ছে যে যে সময়ে সভ্যতা যাত্রা শুরু করেছে সেই শুরুর দিনগুলো ছিল খুব কঠিন, কিছুই ছিল না। সেখানে দাঁড়িয়ে থেকে যাত্রা করতে করতে একটা পর্বে এসে দেখা গেল ওই উল্লম্ফনগুলো ঘটে যাচ্ছে কখনো কখনো, যেমন তামার আবিষ্কার, যেমন লোহার আবিষ্কার, যেমন ব্রোঞ্জের আবিষ্কার, এগুলো মানুষকে শক্তিশালী করে দিয়েছে। এগুলোর ভেতর দিয়ে মানুষ উন্নত অস্ত্র বানিয়েছে, ধারালো অস্ত্র বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ডেভেলপমেন্টগুলো ঘটেছে। আর যখন এই কাজগুলো করেছে তখন একটা গোষ্ঠী একসঙ্গে এগিয়ে গেছে, একটা পুরো গোষ্ঠী একসঙ্গে এগিয়ে গেছে। কখনো কখনো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই সমস্ত জ্ঞান নিয়ে লুটপাট চলেছে, মানুষকে মেরেছে, মানুষকে ছিনতাই করেছে, মানুষের জ্ঞান ছিনতাই হয়েছে, সবই হয়েছে। আর মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রব্রজন করেছে, খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে যার যখন পশুপালনের ব্যাপারটা এলো তখন এই পশুদের চারণভূমির দরকার হয়ে পড়লো বলেই তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলো। যেমন বলা হয় আর্যরা সাইবেরিয়া অঞ্চল বা ককেশাস ওই সমস্ত অঞ্চলে তারা স্বাভাবিকভাবে
তাদের জনজাতি হিসেবে বিকাশ হয়েছিল, কিন্তু ক্রমশ ওই ঘাসের টানে তাদের পশুদের ঘাসের জন্য তারা এগোতে 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 বিভিন্ন গ্রুপে, একবারে না বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। ভারতেও ঢুকেছে, ভারতে ঢুকেছে। ভারতে আগে পরে দুটো গ্রুপের মধ্যে লড়াই হয়েছে, একটা গ্রুপকে আর একটা গ্রুপ মানে প্রবল চাপ সৃষ্টি করে এখান থেকে ভাগিয়ে দিয়েছে, তারা গিয়ে আজকের ইরানে আশ্রয় নিয়েছে। তারাও কিন্তু আর্য। ফলে দেখা যাচ্ছে ওদের আদি ধর্মগ্রন্থের নাম জিন্দাবেস্তা। তো আমাদের যারা ইন্দ্র ইত্যাদি ইত্যাদি আমাদের বৈদিক সাহিত্যে আমরা যে দেবতাদের পাই, ওদের হচ্ছে ওদের কনসেপশনে তারা রাক্ষস, আর ওদের কনসেপশনে যারা রাক্ষস তারা আমাদের হচ্ছে দেবতা। তো তার মানে এই গোষ্ঠীগত লড়াইয়ের ফলে দেখা যাচ্ছে যে বিপরীত স্বার্থের ভূমিতে তারা দাঁড়িয়ে গেছে। এক পক্ষ আর এক পক্ষকে সহ্য করতে পারছে না, তখন তাদের উপরে চাপ সৃষ্টি হয়েছে, হানাহানি হয়েছে, ওই লোকগুলোকে হয় তাড়িয়ে দিয়েছে অথবা তারা সরে পড়েছে, ভেঙে গেছে। ঠিক আছে? তো এবং সেটা কী করে বোঝা যাচ্ছে, আধুনিক যুগে এই বিভিন্ন বই ভাষাতাত্ত্বিকরা আর অন্যান্য যারা গবেষণা করছেন তারা এই সমস্ত তুলনামূলক আলাপ আলোচনা করে, এমনকি ওখানকার শব্দগুলো ভাষাগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে হ্যাঁ, চমৎকার। তো তপন কি শোনা যাচ্ছে না? তপন মহন্ত, কিছু প্রবলেম হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো তো দেখা গেল যে যুগে যুগে মানুষ ডেভেলপ করে গেছে। তো প্রথমে আমরা কি পাই, পৃথিবীর বই হিসাবে, গ্রন্থ হিসাবে, বই আর গ্রন্থ যদিও আলাদা, তা একটু বলেও নেওয়া যাক কথাটা, সব ফেলে রাখা ঠিক না। বই কোনটা? বই হচ্ছে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পরে কাগজে ছাপা, প্রিন্ট করা যে জিনিস, মুদ্রণ করা, এটাকে বলা হচ্ছে বই। বাইন্ডিং করা, একটা কভার থাকবে ইত্যাদি। আর গ্রন্থ কোনটা? গ্রন্থ যেটা গ্রন্থিবদ্ধ, বইও গ্রন্থিবদ্ধ, কিন্তু আমাদের আদি যে পুঁথিগুলো পাওয়া গেছে সেগুলো সব গ্রন্থ। আদিতে সংস্কৃত ইত্যাদি, প্রাকৃত, পালি, এগুলো সব পুঁথি। কারণ তখন প্রিন্টিং প্রেসের আবিষ্কার হয়নি, মানুষ হাতে লিখত, ও কাগজের আবিষ্কার হয়নি। কোথাও কোথাও টুকটাক হয়েছে, কিছু কিছু ইতিহাস বলছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো প্রসার ঘটেনি, সবার হাতে ছিল না ব্যাপারটা, অথবা তার গগনচুম্বী দাম ছিল যেটা মানুষের পক্ষে বিয়ার করা হয়তো সম্ভব হয়নি, সেই খরচ বিয়ার করা। তো ফলে কি হতো, হাতে লেখা হতো। হাতে লিখে কীভাবে কী করতো, তাল পাতা বা অন্যান্য জায়গায়, যেমন মিশরে প্যাপিরাসের মধ্যে লেখা হতো, হাতে লেখা হতো। আর সেগুলোকে বিভিন্ন পরপর পরপর সাজিয়ে একটা ফুটো করে সুতো দিয়ে জড়িয়ে গ্রন্থিবদ্ধ করা হতো। সেই জন্যই এর নাম গ্রন্থ, গ্রন্থিবদ্ধ করা হতো। তো পৃথিবীর এইভাবে যদি বলি তাহলে বলবো পৃথিবীর আদি গ্রন্থ কোনটা? পৃথিবীর আদি গ্রন্থ বেদ, মানে প্র্যাকটিক্যালি ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন। তো ঋগ্বেদের বিভিন্ন একদিনে লেখা না, দুদিনে লেখা না, দীর্ঘ সময় ধরে লেখা, বহু মানুষের লেখা বা বহু ঋষির লেখা, যেভাবেই বলি, বহুজনের লেখা। তো বহুজনের লেখা বলে সেখানে বহু রকম ব্যাপার আছে, এমনকি সেখানে সেই জুয়ারির দুঃখ একটা ব্যাপারও আছে। জুয়ারি দুঃখ প্রকাশ করছে, একটা ইয়ের মধ্যে আছে, দশম মণ্ডলে আছে, ঋগ্বেদের দশম মণ্ডলের কোনো একটা শ্লোকে আছে যে যে জুয়ারি খুব দুঃখ প্রকাশ করছে যে সকলের কি সুন্দর মুক্তমুখ হয়, আমার তো এই অবস্থা, জুয়াতে আমি সব সর্বনাশ করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি। তারপরে তখন জুয়া চলতো, জুয়াটা চলতো, জুয়া খুব আদিম, জুয়া এবং বেশ্যাবৃত্তি খুব আদিম পেশা এবং নেশা উভয়তই। যাই হোক, তো প্রথম যুগে আমরা যা যা পেয়েছি, পরবর্তী যুগে তার মডিফাইড চেহারা পেয়েছি। মানুষের শরীর যেমন ডেভেলপ করেছে, পৃথিবী যেমন ডেভেলপ করেছে, আদি অশান্ত পৃথিবী এখন শান্ত হয়ে গেছে। এখনও সুনামির খবর পাই হয়তো কখনো আমরা, কুচরো খাচড়া ঝড়, বন্যা, বজ্রপাত, অনেক কিছু পাই, প্রাকৃতিক ঘটনা। কিন্তু সেই আদি পৃথিবীর উত্তাল ভয়ঙ্কর পরিস্থিতিটা আমাদের কাছে অকল্পনীয়। যারা বিষয়ে বিশেষজ্ঞ তারা জানেন যে ব্যাপারটা কি ভয়াবহ, ব্যাপারটা কি ভয়াবহ ছিল। ফলে পৃথিবীর ওই আদিম অবস্থায় কোনো প্রাণের বিকাশ হয়নি, অসম্ভব ছিল। প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতি, সেখানে প্রাণের বিকাশ সম্ভব নয়, প্রাণের উদ্ভব বিকাশ কোনোটাই সম্ভব নয়। ফলে তার জন্য পৃথিবীকে অপেক্ষা করতে হয়েছে কোটি কোটি বছর। ঠিক আছে? এমনকি আজকে থেকে 6.5 কোটি বছর আগে ডাইনোসরের মতো দানবীয় একটা প্রাণী একদম নিশ্চিহ্ন হয়ে গেল।
তার কারণ এই প্রতিকূলতার সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারেনি, সারভাইভ করতে পারেনি। তো এই এই ব্যাপারগুলো এই যে মানে সবসময় চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তন, এই চেঞ্জের ব্যাপারটা আমরা প্রথম খুব সূত্রাকারে খুব ভালো একটা পেলাম। কোথায় এটা পেলাম? হচ্ছে উপনিষদে। খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। বলছে অনেকগুলো উপনিষদ, তার মধ্যে যেমন ঈশা উপনিষদ, দ্যাট ইজ ঈশোপনিষদ, সেখানে যেমন একটা লাইন আছে খুব সুন্দর, গচ্ছতি গচ্ছতি ইতি জগৎ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তার মানে পৃথিবীর গতি সম্পর্কে তাদের নিশ্চয়ই ধারণা ছিল, না হলে কথাটা বললো কেন? ঠিক আছে, এই জ্ঞান তারা পেয়েছে। এবার জ্ঞান কিন্তু যে কোনো জ্ঞানই সেটা বিজ্ঞান নাও হতে পারে। জ্ঞান মানেই বিজ্ঞান, এটা ভাবার কোনো কারণ নেই। বিজ্ঞান ছাড়াও সত্য থাকে, শিল্পের সত্য থাকে, বিজ্ঞানের সত্য থাকে, এবং বিজ্ঞান বহির্ভূত আরও অজস্র বিষয় থাকে, অজস্র, এমনকি আমরা এখনও ভাবতে পারছি না এরকম নতুন নতুন বিষয় উঠে আসতে পারে যেখানে সত্যের আলাদা চেহারা। ফলে হুবহু সব একরকম হয় না। তো বলছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ। বলছে কোনটা জগৎ? এই যে ঈশাবাস্য, এই সব কিছু আমরা দেখছি, এই যা কিছু আছে, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডকে ইঙ্গিত করছে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ, এইটাই হচ্ছে জগৎ। আর তারপরে এর সঙ্গে আছে গচ্ছতি 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 ইতি জগৎ। তো তার মানে এই ধারণাগুলো তো ছিল তাদের ভেতরে, কিন্তু মুশকিল হচ্ছে যে প্রথমত বেদ, উপনিষদ, শাস্ত্র যেগুলো ছিল আমাদের, এগুলো তো সাধারণের প্রবেশাধিকার ছিল না। যেহেতু এগুলো খুব জ্ঞানী মানুষদের করা, ঋষিদের তৈরি করা ভাবনা চিন্তা এবং তার লিপিকরণ, এগুলো হতো কি, প্রথমত এগুলো খুব দামি ছিল, কস্টলি ছিল। তার কারণ একটা মানুষ হয়তো সারা জীবনে একটা বই, ছোট্ট একটা বই হয়তো লিখতে পেরেছে সারা জীবনে। কারণ হাতে ওইভাবে এই তৈরি করা, কি বলে, প্যাপিরাসের পাতা, অথবা আমাদের দেশে যেটা হয়েছে তাল পাতা, তাকে প্রসেসিং করে করা, তারপরে একটু একটু করে লেখা বই। ফলে সারা জীবন তার খেয়ে পড়ে তো বাঁচতে হবে লোকটাকে, পেশার তো এত অ্যাভেইলেবিলিটি ছিল না। তো ফলে তাকে কি হতো, তাকে রাজা বা রাজন্যবর্গ বা ওই ধরনের কোনো ধনাঢ্য ব্যক্তির আশ্রয় নিতে হতো, তার শরণাপন্ন হতে হতো। সে তার পেটের খরচটা চালাতো, তার ফ্যামিলি চালাতো, তার বিনিময়ে সে এইসব গ্রন্থগুলো কপি করতো, হাতে লিখে কপি করতো। এভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এবং মজা হচ্ছে হাতে লেখা কপিগুলো হতো কি, হাতে লেখা বলেই সেগুলো সবসময় পাঠোদ্ধার করা সম্ভব হতো না। ফলে সেখানে কিন্তু ভুলভাল কপি আছে প্রচুর। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বহু জায়গায় বলা হয় যে কালিদাসের মেঘদূতে নাকি বলা হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে, কথাটা ভুল। আসলে ওটা আষাঢ়স্য প্রমথ দিবসে, প্রমথ মানে প্রমত্ত। যে কপি করেছে সে ভুল করেছে। কে এই ভুলটা করেছে? প্রথম ব্যাখ্যা করতে গিয়ে করেছে মল্লিনাথ, মোটামুটি 1000 বছর আগে। তো এই যে জিনিসগুলো, এবার সরে আসি, মূল জায়গায় সরে আসি। এই যে পৃথিবীর যে ক্রম পরিণতি, ক্রমশ উত্তরণ ঘটে যাচ্ছে, এই উত্তরণের ধারাগুলোকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করব। কি লক্ষ্য করব? যে যুগে যুগে মানুষের জ্ঞান বেড়েছে, মানুষের জ্ঞান বেড়েছে, মানুষের সংযম বেড়েছে, মানুষ আরও সভ্য হয়েছে, মানুষের পৃথিবীটার চেহারা পাল্টে গেছে। আজকে যেমন দেখা যাচ্ছে যে মহাভারতে, রামায়ণে আমরা যে পৃথিবীর চেহারাটা পাচ্ছি, আসলে পৃথিবীটা তো সেরকম না। বা আমাদের যদি নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট দুটোতে দেখি, পৃথিবীর জন্মকথা, পৃথিবীর সৃষ্টি বা পৃথিবীর শেপ, পৃথিবীর আয়তন ইত্যাদি সম্পর্কিত যে কথাবার্তাগুলো আছে, এগুলো আমাদের আধুনিক জ্ঞানের সঙ্গে মিলছে না। না মেলেই স্বাভাবিক। তার কারণ তখন সভ্যতা অনেক শিশু অবস্থায় ছিল। যারা জানতে পেরেছে তারা মেধাবী লোক, এবং পদ্ধতিটা কী ছিল? পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত নয়। বিজ্ঞানের এই বেসিক জায়গাটা তারা জানতেন না। তারা কি করেছেন? তারা দর্শনের যুক্তি পরম্পরায় এই আবিষ্কারগুলো করেছেন। বাস্তব কি হয় যে বিজ্ঞানে অনেক সময় কিন্তু প্রথমে দর্শন একটা কিছু বলে যায়, অনেক সময় দেখা যায় যে বিজ্ঞানে সেটা তারপরে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মাধ্যমে সেটা চরম সত্যি বলে প্রমাণিত হয়েছে। সব না, অনেকগুলোই। তো ফলে হচ্ছে কি, যে বলা হয় যে বিজ্ঞানের প্রিডিসেসর হচ্ছে দর্শন। এবং দর্শন কেন? যে যারা এই দার্শনিক, যারা মৌলিক চিন্তাভাবনা করেছেন, নতুন করে পৃথিবীকে, নতুন করে জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, প্রশ্নগুলোর জবাব খুঁজেছেন, তারা দার্শনিক।
দর্শন করেছেন মানে মনোজগতে দর্শন করেছেন, এটা সাধারণ ব্যাখ্যা। এবং এটা কীভাবে দর্শন করেছেন? যুক্তির পরম্পরা সাজিয়ে। আমরাও করি যুক্তি সাজিয়ে সাজিয়ে। যেমন বাজেট যখন পেশ হয়, বার্ষিক বাজেট, আমরা যদি সে রিপোর্টটা লিখি, তখন আমরা অনায়াসে বলি এটার রেজাল্টটা খারাপ হবে অথবা ভালো হবে। এটা কিন্তু যুক্তি পরম্পরা সাজিয়ে করি। হয়তো সেটা অত মানে অত কি বলবো, অত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না আমাদের যুক্তিগুলো। তার কারণ এটা মৌলিক না। আমরা যেগুলো বলি সেগুলো আমাদের অর্জিত জ্ঞানগুলোকে জাস্ট অ্যাপ্লাই করে দিই, খাপে খাপে ফেলে দিই। ঠিক আছে, যে শিক্ষা খাতে এত বাজেট বরাদ্দ হয়েছে, আমাদের দেশে এত স্কুল, এত কলেজ, এত এই অমুক, এই সব টিচারের বেতন, এত বইপত্র লাগবে, এই রকম পরিকাঠামো লাগবে, তো তাতে এই টাকাটা কি করে হবে? খুব সাধারণ যুক্তি দিয়ে আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দিই যে শিক্ষা খাতে বরাদ্দটা খুব কম হয়েছে, আমরা এটা চাইনি, এটা ভালো হয়নি। বিরোধী দল বলবে যে হ্যাঁ ঠিক হচ্ছে না, এই বাজেটটা ঠিক হয়নি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সবই কিন্তু যুক্তি পরম্পরায়, যুক্তির পর যুক্তি সাজিয়ে আমরা করি। কেমন আদিতে যেমন একটা ছিল যে আমরা সবাই জানি যে আদি দর্শনগুলোতে, ভারতীয় দর্শনগুলোতে অনেক জায়গাতেই এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সাংখ্য দর্শনে এটা দারুণ জায়গা পেয়েছে যে কোথাও ধোঁয়া যদি দেখা যায় বুঝতে হবে আগুন আছে। তো সাধারণভাবে যুক্তি ঠিকই আছে, কিন্তু আমরা এখন জানি আগুন ছাড়াও ধোঁয়া হতে পারে। এটা বিজ্ঞান আমাদের দেখিয়ে দিয়েছে, আগুন ছাড়াও ধোয়া হয়। কিন্তু তখন এই কাজ চলে গেছে আমাদের, এতে আমাদের কাজ চলে গেছে। এক সেকেন্ড, হ্যাঁ শিবাশিস একদম ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ, পৃথিবী চলছে কিন্তু মনে হচ্ছে স্থির, একদম ঠিক তাই। তো কি হয়েছে, তো আমরা এবার যদি কবিতায় আসি, মূল কথাটা হচ্ছে কবিতার আলো অন্ধকার। তো কবিতার আলো অন্ধকারে এগুলো কেন আসে? এগুলো আসে এই কারণেই আসে যে কবিতায় আলো অন্ধকার কেন? আমরা যত বার্তা দিই, আমরা যেমন প্রাচীনকালেও প্রচুর বার্তা দিয়েছি আমরা, এবং সেগুলো স্মৃতির স্বার্থে, সবই শ্রুতি, মানে শুনে শুনে মনে রাখার দায় ছিল। তো শুনে শুনে মনে রাখার দায় ছিল, মনে রাখাটা হচ্ছে স্মৃতি, এবং মনে রাখার এই দায়ের জন্য আমরা এগুলোকে ছন্দে লিখে ফেলেছি। ছন্দে লিখলে সুবিধা হয়, এটা ঝটপট মুখস্থ করে ফেলা যায়, এবং যখন আমরা উচ্চারণ করি তখনও একটা পারস্পরিক শব্দের, পারস্পরিক টানের, ছন্দের বিভিন্ন খাঁজের ওই আকর্ষণে পরের শব্দটা উঠে আসে, পরের শ্লোকটা উঠে আসে, খুব স্মুথ উঠে আসে। তো সেই জন্য ছন্দে। কিন্তু ছন্দে লেখা মানেই কিন্তু সেটা কবিতা না, ছন্দ মানেই কবিতা না, শ্লোক মাত্রই কবিতা না, শ্লোক মাত্রই কবিতা না। অনেক কিন্তু কবিতায় শ্লোক বা কবিতায় ছন্দটা খুব জরুরি, কবিতায় ছন্দটা খুব জরুরি। তো এবার দেখা গেল আমি আজকে থেকে মোটামুটি ৩,৫০০ বছর আগেও যদি পেয়ে থাকি আমি, আচ্ছা ৩,৫০০ বছর আগে, ৫,০০০ বছর আগে যদি পেয়ে থাকি সাপোজ ঋগ্বেদ, এবার ঋগ্বেদ কি সত্যি খুব সহজ? আসল কথায় আসি, খুব সহজ। আপনারা যদি কেউ যারা পড়েছেন, আমি ধরে নিচ্ছি সকলেই পড়েছেন, তো পড়ে যদি থাকেন তাহলে দেখবেন যে ওখানে অসংখ্য সেগুলো ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে, বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন স্কলার, অগাধ পাণ্ডিত্য তাদের, তারা ওগুলো ব্যাখ্যা করছেন, এবং ব্যাখ্যাগুলো পরস্পর মিলছে না। কেন মিলছে না? আসলে কথাগুলো মোটেই সহজ করে বলা না। সহজ করে বললে ওটা হয়তো টিকতো না, ওটা তাচ্ছিল্য বোধে মানুষ ভুলে যেত, ফেলে দিত। ওটা ইচ্ছে করেই আড়াল তৈরি করা হয়েছে সৌন্দর্যের জন্য, কাব্য সৌন্দর্যের জন্য, ঠিক আছে? এবং সেগুলো সেই আড়ালের জন্যই সেটার মধ্যে সৌন্দর্যটা প্রকট হয়ে উঠেছে, এবং আমাদের অজানার প্রতি যে আকর্ষণ, যে কৌতূহল, সেটা ওখানে ক্রিয়াশীল ছিল, ক্রিয়াশীল ছিল। ঘরে ঘরে ভারতবর্ষের হিন্দু যারা একটু ধর্মবিশ্বাসী, তাদের ঘরে ঘরে গীতা আছে, খুব ছোট সাইজের হয়তো থাকে, পুজোতে এসে ব্রাহ্মণকে দেওয়া হয়, শ্রাদ্ধে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি থাকে, খুব কমন। খুব বেশি বিক্রিত বই হচ্ছে, খুব বিক্রি হয় বেদ, গীতা। তো এবার মজা হচ্ছে, গীতার শ্লোকগুলো কি খুব সহজ মনে হয়েছে আপনাদের কারো? গীতার শ্লোকগুলো মোটেই সহজ না। সেখানে জটিল সমস্ত ব্যাপার স্যাপার আছে, জগৎ জীবনের জটিল তত্ত্বগুলোকে কাব্যের চেহারায় ওখানে হাজির করা হয়েছে। তো আজকে যখন আমরা কবিতা লিখি, এই 2020-তে, এত বছর পরে, এত ডেভেলপমেন্টের পরে কবিতা লিখি বা কবিতা পড়ি, সেটা কেন সহজ হবে? আমি আশা করি কেন?
এবং সহজ হলে সেটা তো নিজেই হারিয়ে যাবে। মানুষ তাচ্ছিল্য বোধে ওটা ফেলে দেবে, ওখানে কোনো কৌতূহল কাজ করবে না মানুষের, সে ওখানে কোনো আগ্রহ কাজ করবে না, কাউকে আকর্ষণ করবে না, ওগুলো ফেলে দেবে। ফলে কোনো আড়াল থাকতেই হবে, আড়াল থাকতেই হবে। আরও বিপদ কোথায় হয়েছে, যে কবিতা লিখবে সে তো সমাজের খুব অগ্রবর্তী অংশ, খুব অগ্রবর্তী অংশের মানুষ, সেই কোনো একটা সমাজের সবচেয়ে অগ্রবর্তী মানুষদের অন্যতম একজন কবি, যে কোনো সমাজে সর্বকালে। ভারতচন্দ্র তার সময়ের সবচেয়ে অগ্রবর্তী মানুষদের একজন অবশ্যই, যেমন বড়ু চণ্ডীদাস হোক, আমাদের দ্বিজ চণ্ডীদাস হোক, হ্যাঁ, সকলেই, বা আমাদের চর্যাপদের চর্যাকার যারা, তারা সকলেই। তো সেখানে সেখানে কি হচ্ছে যে যদি আমরা এইগুলোকে খেয়াল করি, তাহলে একটা মজা, এখানে একটা মজার গল্প করি। এখানে কারা বিজ্ঞানের ছাত্র আমি জানি না, যারা যেই হন, আমি খুব সহজভাবেই কথাটা বলি। একটা মজার ব্যাপার আছে, প্যারাডক্স বলে এটাকে। সেটা হচ্ছে শ্রোডিঙ্গারের বিড়াল। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা মজার গল্প। সেটা হচ্ছে একই সঙ্গে একটা বিড়াল মৃত অথবা জীবিত, একই সঙ্গে একটা বিড়াল জীবিত এবং মৃত। একটা যান্ত্রিক ব্যবস্থা কল্পনা করা হলো, একটা বাক্সের মধ্যে একটা জ্যান্ত বিড়ালকে রেখে দেওয়া হলো, সেখানে একটা ফুটো করা হলো, ভেতরে একটা বিষের পাত্র, বোতল বা কিছু একটা রেখে দেওয়া হলো। তো ব্যাপারটা কি, বাইরে থেকে ইলেকট্রনকে ধাক্কা, ইলেকট্রনের বন্দুক দিয়ে এরাই বিশেষ ধরনের, তাকে ওখানে দিয়ে গুলি করা হবে, আর ওখানে একটা সেন্সর থাকবে, ওটা প্রমাণ করবে যে হ্যাঁ গেল। আর ভেতরে ইলেকট্রন গুলি করার সঙ্গে সঙ্গে ইলেকট্রন গিয়ে ওই বিষের পাত্রের ঢাকনাটা দেবে খুলে, তাহলে কি দাঁড়াবে, বিড়ালটা মরে যাবে, ওই বিষে মরে যাবে। তো এবার কিন্তু বাক্সটার ভেতরে কি হচ্ছে এটা বাইরে থেকে দেখা যাবে না, বন্ধ বাক্স। তো এবার গুলি ছুড়ে দেওয়া হলো, ইলেকট্রনের গুলি। সেন্সর বলল হ্যাঁ আছে, গুলি ছোড়া হয়েছে। এইবার প্রশ্ন উঠলো, বিড়ালটা কি বেঁচে আছে না মরে গেছে? বিড়ালটা তখন হচ্ছে বেঁচেও আছে, বিড়ালটা মরেও গেছে, দুটোই সত্যি। যতক্ষণ না ওই ঢাকনাটাকে আমি ওপেন করব, করে সত্যি সত্যি দেখব যে বিড়ালটা মরে গেছে, ততক্ষণ অবধি আমি বলতে পারি না যে বিড়ালটা মরে গেছে। বিড়ালটা তখনও মরেনি, বিড়ালটা বেঁচে আছে। তো এই যে একই একটা বিড়াল একই সঙ্গে বেঁচে আছে এবং মরে গেছে, দুটো কী করে সম্ভব হয়? দুটো সম্ভব হয়, তাত্ত্বিকভাবে সম্ভব। এটা বাস্তবে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু তাত্ত্বিকভাবে প্রায় সমস্ত বিজ্ঞানী এটা মেনে নিয়েছেন যে এটা হতে পারে। এই একই ব্যাপার কবিতার ক্ষেত্রেও কাজ করে। শ্রোডিঙ্গারের বিড়াল আছে অথচ নেই, অথবা নেই অথচ আছে। এই যে গোলকধাঁধা, এই যে আলো আধারি, এইটা যে যিনি সৃষ্টি করতে পারেন তিনি মহৎ কবি, তিনি মহৎ শিল্পী। যিনি এটা পারেন না তিনি ভেসে যান, কালের স্রোতে ভেসে যান। আমাদের যদি আমরা ভারতবর্ষের পুঁথির ইতিহাস দেখি, আমরা আরও এই রকম, বা সাম্প্রতিককালে গত 1000 বছরে আমরা কিছু কিছু জিনিস যদি খেয়াল করি, বইপত্র, লেখাপত্র, সাহিত্য, নানা ধরনের এইসব খেয়াল করি, তাহলে আমরা দেখব যে বহু জিনিস ছিল কিন্তু আর নেই, হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? আসলে ওটা মানুষের কৌতূহল মেটাতে পারেনি, মানুষ সেটা নিয়ে কোনো কৌতূহলই হয়ে ওঠেনি, মানুষের আগ্রহ হয়নি, আকর্ষণ হয়নি, অতএব ওটা মানুষ ভুলে গেছে, স্মৃতি থেকে ভুলে গেছে। এবং যদি কোথাও লিখিত অবস্থায় রিটেন টেক্সট ছিল, সেগুলো ফেলে দিয়েছে। তবে মজা হচ্ছে যে আমরা এখন সমালোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনকে অনেক খিস্তি খেউড় করি, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন যদি অতটাই বাজে হতো, ভুলে যেত, তাহলে ওটা ওই ঘরের চালের বাতায় আটকে রাখা অবস্থায় পাওয়া যেত না। যদিও সেটাও কিন্তু তাচ্ছিল্যের শিকার হয়েছিল, অবজ্ঞার শিকার। না হলে ঘরের চালের বাতায় গুজে রাখা থাকবে কেন? কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত পাওয়া গেছে, আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ, আমাদের খুব প্রথম যুগের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ একটা, আমরা এটা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, তার ভেতরে নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও সেখানে প্রচুর আকর্ষণীয় ব্যাপার আছে, এবং সেটা আমাদেরকে এখনও টানে, আমাদের সিলেবাসে সেটা পড়ানো হচ্ছে। আমরা বাংলা সাহিত্যের গতি প্রকৃতি বিশ্লেষণে, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের অনুশীলন করতে গিয়ে আমরা পর্বে পর্বে যখন যাচাই করি, তখন শ্রীকৃষ্ণ কীর্তনের প্রসঙ্গটা আসেই।
এবার সেখানে দেখা যাচ্ছে সেখানে যে আদি রসাত্মক ব্যাপার স্যাপারগুলো ঢুকেছে, যেটা শিল্প হিসাবে আদি রস অবশ্যই রস, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন বা ভারতচন্দ্রের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আদি রস ঠিক রস হয়নি, ওটা গেজে গিয়ে অনেকাংশে বিষাক্ত হয়ে গেছে। ঠিক আছে, ওই যে আমরা যে দেখি মাঝে মাঝে বছরে বিভিন্ন সময় খবর দেখি, ওই স্পুরিয়াস লিকার, হ্যাঁ, ওই বিষ মদে মানুষ হয়, মানুষ মারা যায়। তো মদটা খাবে লোকে, কিন্তু খেয়ে মরলে হবে না, সেই মদ খাওয়া চলবে না যে মদে মানুষ মরে যায়, বরং সেই মদ খেতে হবে যে মদ মাদকতা এনে দেয়, অন্যরকম এক আনন্দ এনে দিতে পারে। যদিও আমি মদ্যাসক্ত নই, কিন্তু আমি জানি ব্যাপারটা। তো সেই মদ তো মানুষ খেতে পারে না, যে মদে মানুষের মৃত্যু হবে সেটা খেতে পারে না, খাওয়া উচিত না। তো শিল্পের নামে অনেক সময়ই এই রকম মদ্য সরবরাহ করা হয়, কিন্তু সেটা টেকে না। তার কারণ মানুষ জেনে যায় এটা স্পুরিয়াস লিকার, এটা বিষাক্ত মদ। আস্তে 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 মানুষ ওটা ছুঁড়ে ফেলে দেয়। মানুষ ওটা ছুঁড়ে ফেলে দেয়। তো এক সেকেন্ড, তো আমরা এই কবিতার আলো অন্ধকারে এই কথাগুলো কেন আসবে যে আমাদের কবিতার আলো অন্ধকার হবে চমৎকার উৎকৃষ্ট মদ, ওই ফ্রান্সের সপাইন গ্রামে দীর্ঘকাল ধরে তৈরি করা আঙুর ক্ষেতের ভেতরে। সেই যে প্রসেস একটা পড়েছিলাম, অনেক দিন আগে পড়েছিলাম, কিভাবে মদ তৈরি হচ্ছে। মদ মানে শ্যাম্পেন যেটা বলি আমরা, সপাইন গ্রামের মদ। তো সেটা যে বহু যত্নে এবং সবাই জানেন আপনারা যে খুব দামি জিনিস, এটা খুব দামি মদ। তো এই মদ খেলে মানুষ কিন্তু সেভাবে নেশাগ্রস্তও হয় না বা মাতলামি করে না, যে টোলে টোলে পড়ে যাবে, এটা হয় না। দামি, আপনার খেয়াল করবেন, কেউ যদি খেয়ে থাকেন, কারো কারো যদি অভ্যেস থাকে, আপনারা জানেন যে, এবং যারা জানেন না তারা শুনে নিন, যেমন কনিয়াক বিখ্যাত মদ, এতে মাতাল হয় না কেউ। জিন খেলেও সেভাবে মাতাল হয় না, হালকা একটা ব্যবহার, খুব একটা মাতলামি করে না। মাতলামিটা কে করে? যারা চোলাই খায়। এই চোলাইগুলো কিভাবে তৈরি হয়? খুব বিশ্রী পদ্ধতিতে গুড় বা ভাত এগুলো পচিয়ে টচিয়ে তার মধ্যে আরও নেশাগ্রস্ত করার জন্য ঘুমের ট্যাবলেট এটা সেটা এগুলো মিশিয়ে দিয়ে বিক্রি করা হয়। খুব সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষ এগুলো খান এবং মারা যান, দলে দলে মারা যান। আমাদের রাজ্যে তো সেটা খুবই ঘটে। হ্যাঁ, নিউজ পেপারে চাকরি করতে গিয়ে আমি দেখেছি, দিনের পর দিন এই ঘটনার সাক্ষী আমি দেখেছি জিনিসটা, নিউজ আকারে দেখেছি, সচক্ষে দেখিনি, নিউজ লিখেছি, দেখেছি। তো শিল্পে ওই নেশাটা আছে। শিল্প আসলে মদ, কিন্তু সে মদ হচ্ছে মহত্তর মদ, গেজে ওঠা না, জাস্ট পচে ওঠা জিনিস না। পচে ওঠা যে জিনিসটা, যেখানে ঘুমের ট্যাবলেট মেশানো হচ্ছে, ওটা মদ না, ওটা বিষ মদ, ওটা মানুষের পক্ষে প্রাণঘাতী। তাহলে আমরা যখন কবিতা নিয়ে কথাবার্তা বলবো, কবিতা নিয়ে আলোচনা করব, কবিতা লিখব, কবিতা পড়ব ইত্যাদি, কবিতা সম্পর্কিত আমাদের যা কিছু হবে, তখন কিন্তু আমাদেরকে এই ব্যাপারটায় সচেতন থাকতে হবে যে কোনটা মদ আর কোনটা বিষ মদ। ঠিক আছে, এবার আরেকটা জায়গায় যাই, যে কী হয়, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কিন্তু খুব একটু একটু অন্যরকম আর কি। মানে আমরা যা দেখি আসলে তা দেখি না, মানে যেটা দেখার কথা আমরা প্রায়ই সেটা দেখতে পাই না। একটা কাচের গ্লাসের অর্ধেক জল ভর্তি করে আমরা যদি একটা চামচ ওখানে ফেলে দিই, চামচের অর্ধেকটা ইয়েতে থাকবে, জলের ওপরে থাকবে, একটু পাশ থেকে যদি আমরা তাকাই, আমরা দেখব চামচটা বেঁকে গেছে। এটা তো সত্যি না, চামচটা তো বেঁকে, চামচটা তুললেই দেখবো যে সোজা হয়ে গেছে, চামচ সোজাই আছে। তাহলে কি হচ্ছে? দৃষ্টি বিভ্রম তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা মরীচিকা দেখি, মরীচিকাও দৃষ্টি বিভ্রম। মরীচিকাও, মরুভূমিতে যে মরীচিকা, ওটাও দৃষ্টি বিভ্রম। তো সত্যি সত্যি ওটা জলাশয় নয়। তো ফলে হচ্ছে কি, যে এবার কবিতার সঙ্গে একটা সমাজের যে সম্পর্ক, কবির সঙ্গে কবিতার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্যই দেখা যাচ্ছে যে কবিতায় বিষ মেশানো হচ্ছে, বিষ মদ তৈরি করা হচ্ছে।
ঠিক আছে, নানা পদ্ধতিতে সেটা হয়। সেটা হয়তো মানুষের নৈতিক অধঃপতন ঘটাতে পারে, সেটা আদর্শহীনতার জন্ম দিতে পারে, রুচি বিকৃতি ঘটাতে পারে। সবচেয়ে এর থেকেও বড় বিপদ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কবিতা সম্পর্কিত সাধারণ মানুষের ধ্যান ধারণাটাই কলুষিত হতে পারে। সাধারণ মানুষের ধ্যান ধারণাটাই কলুষিত হতে পারে। বহু আগে বহু আগে 81 সালে আমি একটা ছোট পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলাম স্বাধীনভাবেই। লেখার পরে পত্রিকাটায় দিয়েছি, পত্রিকাটা আমি চিনতাম না আগে। তার হেডলাইন কী ছিল, যে আধুনিক কবিতার দুর্বোধ্যতা বাংলা কবিতার সংকট। এবং আমি আজকের অনেক বিখ্যাত লেখকের, বিখ্যাত কবির কবিতার লাইন তুলে তুলে ব্যাখ্যা করেছিলাম ওটা। এবং তারপরে ওটা নিয়ে খুব আলোড়ন উঠেছিল, সাপ্তাহিক অলক্ষ্যে পত্রিকায় ওটা ধারাবাহিক ছাপা হয়েছিল, খুব আলোড়ন উঠেছিল এটা নিয়ে, প্রচুর আক্রমণের মধ্যে পড়েছিলাম আমি। কিন্তু এখনও আমি আমার স্ট্যান্ড বদলাইনি। আমি জানি আমি যা বলেছি ঠিক বলেছি, একদম নিখুঁত বিশ্লেষণ করে দেখিয়েছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে। আমি বিখ্যাত হয়ে গেছি, ওই আমার নিজেরই একটা কবিতা আছে, বিখ্যাত হয়ে গেছি বলে প্যারিসেও দেখা করে এলো অটল বিহারী। তো এই যে ব্যাপারগুলো, মানে এবার তারপরে দেখা যাচ্ছে আমি যা খুশি উগড়ে দিই পাঠকের পাতে এবং দিব্যি চাটে তারা। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি যদি বিখ্যাত হয়ে যাই, আমি যা খুশি তাই দেবো এবং দেখা যাবে পাঠক চেটে যাচ্ছে সেগুলো। এই যে প্রবণতাটা, এটা কেন হচ্ছে? প্রবণতাটা কেন হচ্ছে? যে অধিকাংশ মানুষকে পিছিয়ে রাখা হয়েছে, শিক্ষার প্রসার ঘটেনি। কবিতা তো দূরস্থ, খুব সাধারণ শিক্ষা মানুষের ভেতরে ছড়ানো হয়নি। ছড়িয়ে না দেওয়ার ফলে এরা অন্ধকারে আছে। পাশের বাড়িতে যদি কবি থাকে, তাকে কেউ আলাদা করে চেনে না, তাকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু পাশের বাড়িতে যদি কেউ গাড়ি নিয়ে বেরোয়, বাড়ি থেকে তার পোর্টিকো থেকে যদি গাড়ি বেরোয়, সেটা কিন্তু দেখা যায় খালি চোখে, যে কোনো মানুষের চোখে পড়ে। কিন্তু একটা লোকের মস্তিষ্কে তার মেধা, মনন, তার সমস্ত শক্তি, তার যাবতীয় গুণগুলো, এটা তো বাইরে থেকে ততটা দেখা যায় না। এটা মস্তিষ্কের ভেতরে সফটওয়্যার, এটা বিভিন্ন কার্যক্ষেত্রে ফুটে বেরোতে থাকে। পাবলিকের নজরে পড়ে না বলে পাবলিক সেই ব্যক্তিটিকে হয়তো ধর্তব্যের মধ্যেই আনে না, তাচ্ছিল্য করে। কবির ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে, সেম ঘটনা ঘটে। বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে না দেখা যাওয়ার ফলে সে সে কবি সমাজে কোনো তার স্থান নেই। এবং চিরকাল বাংলা ডায়াসপোরায় আমরা দেখেছি, এটা নিয়ে রবীন্দ্রনাথেরও কবিতা আছে, হ্যাঁ, যে কবির কি দুর্দশা। এবং যুগে যুগে এটা ঘটেছে। তারপরে কখনো কখনো কবি গিয়ে রাজার কাছে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, রাজসভার সাহিত্যে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন বিনয় ঘোষ, কীভাবে রাজার কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে, কম্প্রোমাইজ করছে। হ্যাঁ, আমরা সন্ধ্যাকর নন্দীকেও দেখেছি রাজার গুণগান করে যাচ্ছে, ভারতচন্দ্রও করেছে। তো এই জিনিসটা রাজার গুণগান কেন করছে? করতে বাউন সে। কেন? তাকে বেঁচে থাকতে হলে আর উপায় নেই তার। সে কবিতা লিখছে, লিখতে গিয়ে এবার তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। কবিতা লিখে তো পেট ভরবে না, এবং সে রাজা তার গুণগান না করলে সে তো মাসোহারা দেবে না। সুতরাং রাজারা কেউ চন্দ্রবংশীয়, কেউ সূর্যবংশীয়, কেউ ইন্দ্রের উত্তর পুরুষ, হ্যাঁ, কেউ বরুণের উত্তর পুরুষ, এটসেট্রা এটসেট্রা। তো এই যে মিথ্যাচার করতে হয়েছে তাদেরকে, সেটা তাদের অসহায়তা। কিন্তু আজকের যুগে কিন্তু আমরা ততটা অসহায় নই। কিন্তু তারপরেও আমরা করি। আমরা কিসের জন্য করি? আরও বড় লাভের জন্য। ওরা করেছে পেটের জন্য, আমরা বড় লাভের জন্য। আমি একজনকে জানি যে একটা বিশেষ প্রাপ্তির জন্য একটা অনাত্মীয় একজন, তার ক্ষমতাবান উপরতলা, তাকে রীতিমতো সম্বোধন করছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যেহেতু এটা মানে রেকর্ডেড না, ফলে এটা নামধাম কিচ্ছু বলা যাবে না, কিন্তু ঘটনাটা সত্যি। যারা জানেন তারা জানেন, অনেকে জানেন। তো এই যে মানুষের অধঃপতন, এবার এই লোকটা যখন সেই কবি যখন কবিতা লিখবে, তখন সেখানে এর ছাপ পড়তে বাধ্য। কেন? একটা মানুষ তার বৃত্তের বাইরে বেরোতে পারে না, অসম্ভব ব্যাপার। আমরা যে স্বপ্নগুলো দেখি, সেগুলো আমাদের অভিজ্ঞতার রসে জারিত। আমি যা জীবনে দেখিনি, আমার বুদ্ধি বিবেচনার এখতিয়ারের বাইরে যা, সেটা আমি কখনোই স্বপ্ন দেখতে পারি না, দেখা যায় না। তো কবির ক্ষেত্রেও কথাটা সত্যি। সে এমন কিছু করতে, যতই কষ্ট কল্পনা সে করুক, অ্যাকচুয়ালি মেলে না। তখন কি হয়? তখন দেখা যাচ্ছে যে আমি নিম্নবর্গীয় একটা ক্যারেক্টার তুলে আনছি এবং নিম্নবর্গীয় সেই ক্যারেক্টারের মুখে 60 ডায়লগ বসিয়ে দিচ্ছি।
তো ফলে জিনিসটা আর কিছু থাকছে না, উদ্ভট একটা কিছু দাঁড়াচ্ছে। তো এগুলো চলছে কেন চলছে? অসততার জন্য। এটা কিন্তু কবি লেখকদের দিক থেকে এই ত্রুটিটা তৈরি। স্রষ্টা যদি নিজেই মানে সৎ না থাকে তাহলে প্রবলেমগুলো হবে এবং মানুষকে কিন্তু বিষ মদ সরবরাহ করা হবে। ফলে আমাদেরকে সচেতন থাকতে হবে পাঠক হিসাবে এবং স্রষ্টা হিসাবে, লেখক হিসাবে আমাদের সকলেরই এই ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকতে হবে। কিন্তু এই আলো অন্ধকারের ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। একটা হচ্ছে ভান, আর একটা হচ্ছে সত্যি। যে ফাঁকিবাজ সে ভান করছে, হ্যাঁ, ওই যে তার চেয়ে তুমি লেখো না কো একটি কবিতা, বুঝলাম সে তো কি ভনিতা মাত্র কি, আমি লাইনটা মনে নেই আমার জীবনানন্দের। হ্যাঁ, তো মজা হচ্ছে যে ভান করছে, ভনিতা করছে, তার পক্ষে একটা সত্যিকারের কবিতা লেখা অসম্ভব। সত্যিকারের কবিতা লিখতে গেলে তাকে সৎ হতেই হবে এবং সেটা টুডে অর টুমোরো প্রকৃত পাঠকের কাছে, প্রকৃত রসজ্ঞের কাছে ওটা ঠিক ধরা পড়ে যায়। ধরা পড়বে, পড়তে বাউন্ড, ওখান থেকে মুক্তি নেই। কেউ যদি, আমি যদি ভাবি আমার পরিচিত, আমার পরিবার, চারপাশের কিছু লোককে আমি, সে হতেই পারে আমি এমন একটা কিছু করছি যেটার সাথে তার কোনো পরিচয় নেই, আমি এই শ্রোডিঙ্গারের বিড়ালের গল্পটা আমি অনেক আমার ঘনিষ্ঠ কাউকে কাউকে গল্প করে তাকে চমকে দিতে পারি যে এটা আমার আবিষ্কার, এবং সে সারা জীবনেও জানবে না যে আমি এটা ঝেড়ে দিয়েছি কোত্থেকে। হ্যাঁ, এটা যে এটা যে কোয়ান্টাম মেকানিক্সের একটা ল, এটা আমি যদি নিজে থেকে না বলি, সেই ধরনের লোকেরাকে অনেকেই আমার কাছাকাছি যারা কিন্তু এটা বুঝতে পারবে না যে আমি কী বললাম। তো এই যে জায়গাগুলো, এই সততার জায়গাটা অত্যন্ত জরুরি, সততার জায়গাটা অত্যন্ত জরুরি। তো এই আলো অন্ধকার সৃষ্টি করব কেন? যে আলো অন্ধকার ছাড়া সৃষ্টি হয় না, আলো অন্ধকার ছাড়া সৃষ্টি হয় না। সমস্ত, এমনকি আমরা মাতৃগর্ভে আলো অন্ধকারের মধ্যেই কিন্তু সৃষ্টি হই, বিকশিত হই মাতৃগর্ভে, এটা কি ভেবে দেখতে হবে। হ্যাঁ, তো এই যে আমাদের এই আলো অন্ধকার, আমাদের এই আলো অন্ধকার আমাদেরকে কি দেয়? আলো অন্ধকার আমাদের মাদকতা দেয়। এই মাদকতাটা আমাদের জীবনে খুব জরুরি। এই মাদকতার সুগার কোট আমাদেরকে জীবনের বহু শিক্ষা দেয়, জীবনের বহু শিক্ষা দেয়। সেই জন্য এই আলো আঁধারি আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। আর একটা জিনিস হচ্ছে যে শিল্প, শুধু কবিতা না, যে কোনো শিল্প কী করে, একটা খনি থেকে তোলা একটা হীরের কোনো জেল্লা থাকে না, ওটা প্রাকৃতিকভাবে পাওয়া। ওখানে জেল্লাটা কখন আসে? যখন ওটা বিভিন্ন অ্যাঙ্গেলে ওটা কেটে ঠিকঠাক করা হয়, ঘষে মেজে ঝকঝকে করা হয়, তখন সেটা বর্ণালী বিচ্ছুরণ ঘটায়। সংস্কৃতিটা হচ্ছে এই কাঁটা হিরে, কাঁটা পালিশ করা হিরে, যেখান থেকে সংস্কৃতির যে দীপ্তি ছড়াতে থাকে। তো সংস্কৃতির মধ্যে কবিতাও পড়বে, আরও অনেক কিছু আছে, কবিতাও আছে। ফলে কবিতাটা আমাদের এত জরুরি, কবিতাটা এই জন্য আমাদের কাছে জরুরি। কিন্তু তার কোনটা কবিতা? যদি তার ভেতরে আলো অন্ধকার থাকতেই হবে, এক, দুই, তার ভাববস্তু থাকতে হবে। এইবার আসি ভাববস্তুতে। তাহলে ভাববস্তুটা কি? ধরা যাক এই যে বিড়ালের গল্পটা করলাম একটু আগে, কোয়ান্টাম মেকানিক্সের বিড়াল। তো এই বিড়াল নিয়ে যদি এই এই নলেজটা নিয়ে আমি, দেখা গেল আমি জিনিসটা জানি, এবার আমি একটা কবিতায় কবিতায় কারো সম্পর্কে আমি একটা, কারো সম্পর্কিত একটা লাইন লিখব, ঠিক আছে? ব্যাপারটা খুব যন্ত্রণাদায়ক হয়তো বলতে চাচ্ছি আমি, যন্ত্রণাদায়ক, আমার কাছে কষ্টের। তা আমি হয়তো এরকম বললাম যে সেই বিড়ালটার মতো তুমি আসো অথচ আসো না। ধরা যাক একটা তাৎক্ষণিক লাইন বললাম আমি। এইবার যে এই বিড়ালের গল্পটা জানে না, সে তো এটা ধরতে পারবে না আমি কি বললাম। এবার যে বলেছে তার দোষ, নাকি যে বুঝতে পারছে না তার দোষ? প্রায়ই তো বলা হয় সরল করে লেখা হবে, সরল করে লেখা হবে। কি করে সরল করে? একটা গাড়লের পক্ষেই সরল হওয়া সম্ভব। এক বিখ্যাত ইংরেজ কবির একটা কবিতার লাইন আছে যে পৃথিবীর কোথাও একটি সরল লাইন খুঁজে পাচ্ছি না, একটা সরল রেখা কোথাও আমি খুঁজে পাচ্ছি না। একদম সত্যি কথা, পৃথিবীর কোথাও সরল রেখা নেই। তো সারল্যের প্রশ্নটাই অবান্তর। সারল্য একটা মুখোশ, সারল্য একটা আলখাল্লা, সারল্য একটা ভান, অথবা সারল্য একটা, কি বলবো, সারল্য একটা বহিরঙ্গ। যখন আমাদের লালন ফকিরের কাছে যখন শুনি আমরা
যে আমার ঘরের পাশে আরশিনগর, আমরা খুব সরল পাই নাকি তাকে, অথচ সে তো লোকশিল্পী, লোকায়ত, হ্যাঁ, লোকশিল্পী, সে লোকশিল্পী এবং তার ধর্মীয় ব্যাপারটাও লোকজ একদম। তো কই, সে তো খুব সহজ করে বলতে পারেনি, বলা যায় না আসলে। মানে কি বলবো, ওই সয়াবিন যেমন মাংসের বিকল্প না, এটা বালকও বোঝে। সয়াবিন কি মাংসের বিকল্প? একদম না, কিন্তু কাজ চালিয়ে নেওয়া হয়। তো ফলে হচ্ছে কি, যে কথাটা আমরা বলবো, কথাটার ভাঁড় কতটা সেটা বুঝতে হবে, আমি কি বলতে চাইছি সেটা বুঝতে হবে। আমি বলবো বেদের কথা, আমি বলবো উপনিষদের কথা, আর সেটা হবে খুব সাদামাটা ভাবে ভঙ্গিতে সেটা প্রকাশ পাবে, এটা অসম্ভব ব্যাপার, কেউ করে দেখাতে পারেনি এখন অবধি। স্বয়ং রবীন্দ্রনাথ যেমন ছাত্রদেরকে শেখানো হয় সেই ছোট গল্পের সংজ্ঞা বলতে গিয়ে, ছোট ছোট দুঃখ কথা কি নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, এটসেট্রা। হুবহু হতে হচ্ছে না, আমার একটু ভুলে গেছি, বহু আগে পড়া। তো মজা হচ্ছে, তাই কি কথাটা কি ঠিক বলেছেন রবীন্দ্রনাথ? মোটেই না, ওটা কবিতা লেখার জন্যই লিখেছেন। ছোট গল্পের সংজ্ঞার সঙ্গে ওটা মেলে না। সবচেয়ে মজার ব্যাপার, খোদ রবীন্দ্রনাথের গল্পের ভেতরে এত চোরা ঘূর্ণি, এত সূক্ষ্ম সেখানে টেক্সচার, সেখানে এই থিওরি কাজ করে না। এবং সেটা খুব নিখুঁত দেখিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেই আগুন পাখির লেখক, কী নাম, হাসান আজিজুল হক। খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে রবীন্দ্রনাথের গল্পের ভেতরে অসংখ্য চোরাবালি, প্রচণ্ড ঘূর্ণি, অথচ ছোট গল্পের সংজ্ঞার মতো করে তার একটা কবিতাকে দিব্যি কোট করা হচ্ছে, ফলে ওটা মিলছে না। এবার আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি এই প্রসঙ্গে। আমি দীর্ঘকাল নিউজ পেপারের কর্মী, কখনো কখনো ফিল্ডে কাজ করেছি, মূলত আমি ডেস্কের কর্মী, নিউজ ডেস্ক, ভেতরে বসে নিউজ লেখা। তো এবার আমাদের লাইনের লোকজনও কেউ কেউ আছেন, তারা জানেন, এটা অসুবিধে নেই। তো এবার হচ্ছে কি, যে একজন আমাকে এসে, সে কম্পোজিটার, একবার বাজেটের এটা লিখছি আমি নিউজটা, মাঝে মাঝেই লিখতাম, কোনো কোনো বছর, সব সময় লিখিনি, শেষের দিকটায় আমি লিখিনি। আর আমার শেষের দিকটায় আমি যেখানে ছিলাম ওখানে আর আমার দরকার ছিল না আমার লেখা। যাই হোক, আগে বহুবার লিখেছি, বহু বছর লিখেছি বাজেট, রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট। আগে দুটো বাজেট হতো, রেলের একটা আলাদা বাজেট হতো, অনেক সময় পুরোটাই আমার লেখা থাকতো, বহুবার লিখেছি। তো লিখতে লিখতে দক্ষতাও আছে কিছুটা, খুব স্পিডে লিখতে পারতাম। তো এবার বাজেটের এই কপি করতে গিয়ে, বাজেটের নিউজ লিখতে গিয়ে, তো ওখানে ন্যাচারালি যে লিখছে তার মনোভাবের ছাপ পড়ছে, এবং আমি ওখানে খুব কঠোরভাবে ব্যাখ্যা করে বলছি যে এটা ভয়ঙ্কর বিপজ্জনক, খুব ভুলভাল সমস্ত কাজ করেছে, এটা বাজেট ক্ষতিকারক, বাজেট ঠিক হয়নি, পছন্দ হয়নি ইত্যাদি। এবার আমার এক কম্পোজিটার আমার পাশে বসে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপরে এসে আমাকে বলছে, আপনি আমাকে বোঝান তো, যে কম্পোজিটারের বিদ্যা কিন্তু 8 পাস। সে আমাকে বলছে, আপনি কেন এটা বললেন? না, কেন বললেন? আমাকে বোঝাতে হবে আপনাকে, আপনি বলেন আমাকে। তো প্রথমে আমি হেসেছি তার কথা শুনে, তারপরে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি বললাম, তোমার বিদ্যা কদ্দূর বাবা? আমি সারা জীবনের চেষ্টায় যেটা শিখেছি, তুমি সেটা এই 2-4-5 মিনিটে, 15 মিনিটে তুমি শিখে যাবে, এত সহজ? যাও এখান থেকে। সে খুব ক্ষুণ্ণ হয়ে আমার ওখান থেকে চলে এসেছে। তো এই প্রসঙ্গে মজার গল্প, জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ খুব ভালো কথা বলেছেন। এখানে অধ্যাপক প্রচুর আছেন, সকলের কমন এটা আমি জানি, তবু বলি মজার। সেটা হচ্ছে যে বাড়িতে প্ল্যানচেট হচ্ছিল একটা সময়, রবীন্দ্রনাথের বাড়িতে প্ল্যানচেট হতো। তো প্ল্যানচেট হচ্ছিল, তখন একবার এসে হাজির হলেন, প্ল্যানচেটে কলমের ডগায় এসে হাজির হলেন খাজাঞ্চি, বাড়ির এক প্রাক্তন কর্মচারী যে মারা গেছে। খাজাঞ্চি কি অ্যাকাউন্টেন্ট হতে পারে? তো এবার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে ওখানে আছেন কেমন আছেন? উত্তর এসছে, আমি মরিয়া যাহা জানিয়াছি, তোমরা না মরিয়াই তাহা জানিবে, উহা হইবে না। তো ফলে কোনো মানুষ তার জীবনের বহু স্যাক্রিফাইস করে, বহু ত্যাগ স্বীকার করে, বহু রাত জেগে, রাতের পর রাত জেগে যে কবিতাটা লিখছে, বা যে সৃষ্টি করছে, বা যে পড়াশুনো করে যে জ্ঞানার্জন করছে, সেটা তার বহু পরিশ্রমলব্ধ ব্যাপার। আমি দুম করে আমি তাকে চ্যালেঞ্জ করে বসবো যে ভাই বোঝাও আমাকে,
আমাকে বলো তো কী এটা, বলবো কেন? খুব সত্যি কথা, আমি বলবো কেন? আমি যদি মরিয়া যাহা জানিয়াছি তুমিও মরো, তুমিও জানিবে। না মরিয়া জানে তো হবে না, তুমি ফাঁকতালে পেয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অসম্ভব, অসম্ভব। আপাত দৃষ্টিতে যেগুলোকে খুব সহজ মনে হয় ওগুলো সহজ না। যার জন্য ওই থিওরি অফ রিলেটিভিটি নিয়ে প্রচুর প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল আইনস্টাইনকে। এটা কাউকে বোঝাতে পারছিলেন না তিনি। অঙ্ক কষে দেখিয়ে দিচ্ছেন, প্রমাণ করছেন, তারপরেও প্রশ্ন করছে যে এটা কী করে হয়, এটা কত দূর অবধি। এই অল্প কিছুদিন আগে আরও একবার তাকে টেস্ট দিতে হয়েছে। তিনি প্রয়াত হয়েছেন অনেক আগে, সেই সার্ন গবেষণাগারে, সেখানে কিন্তু আবার তাকে টেস্ট করা হয়েছে ইলেকট্রনের মধ্যে ফাইট লাগিয়ে দিয়ে তার থিওরি মেলে কিনা, এবং তারপরে এরা সিদ্ধান্ত নিল হ্যাঁ মিলে দিছে সেভারেল টাইমস। তো ফলে এই জিনিসগুলো খুব সিরিয়াস। আজকে আমি যদি পরমাণুর কেন্দ্রে এবং পরমাণুর কেন্দ্রের চারপাশে ইলেকট্রন এবং তার স্বভাব চরিত্র ইত্যাদি নিয়ে আমার যদি কিছু জ্ঞান থাকে এবং আমার বাস্তব জীবনের সঙ্গে যদি আমি তার কোনো মিল খুঁজে পাই, হ্যাঁ, এবং স্বাভাবিকভাবেই আমার লেখায় তার ছাপ পড়বে, এবং কোনো রিডার যদি এই ব্যাপারটা না বোঝে, কবিতা আমি বোঝাবো কী করে তাকে? কবিতা কি বোঝার জিনিস? কবিতা বোঝানো যায় না। কবিতা তো হৃদয়ের জিনিস। বুদ্ধির ব্যাপারটা থাকে সেখানে, কিন্তু সেখানে হৃদয়টা অনেক বেশি জরুরি। তো ফলে কবিতার এই আলো অন্ধকার এবং তাকে কেন্দ্র করে এই জটিলতা, এটা সহজে বুঝবে বলে মনে হয় না। এটা সহজে বুঝবে না। তার কারণ প্রথমত কোনো সমাজেরই সমস্ত মানুষ শিল্পচর্চার সঙ্গে যুক্ত থাকে না। শিল্পচর্চা বলতে পড়া, উপভোগ করা, এটাও বলছি, সবটা মিলিয়েই থাকে না। খুব কম লোকের এটা পছন্দ। তো তাই যদি হয় তাহলে প্রথমেই একটা বিরাট অংশ বাদ গেল। তারপরে প্রশ্ন হচ্ছে সব মানুষ শিক্ষিত না, খুব কম মানুষ শিক্ষিত আমাদের দেশে। স্বাক্ষর হলে তো হবে না, শিক্ষিত হতে হবে। খুব কম, হাতে গোনা কয়েকটা লোক শিক্ষিত। তাহলে কবি যাবে কার কাছে? নেই। কবি তাহলে কার কাছে তার কবিতাটাকে পেশ করবে? নেই, রিডার নেই, একদম রিডার নেই। আমার গত 40 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, রিডার নেই। কি হয় যে যে এই যে দেখবেন রামকৃষ্ণের একটা ছবি থাকে, তার মাথার চারপাশে একটা জ্যোতির্বলয়, ওটা ফটোগ্রাফির একটা মজা। যাই হোক, ওটার মধ্যে পরে এমনি জাস্ট উল্লেখ করে চলে যাচ্ছি, ওর মধ্যে যাচ্ছি না আমি। তো এই জ্যোতির্বলয়টা কিন্তু তৈরি করা হয় কাউকে মিডিয়া হাইপ বলে একটা কথা আছে, হ্যাঁ, নানা স্বার্থে, প্রকাশনা শিল্পের স্বার্থে যাদের হাতে যতটুকু ক্ষমতা আছে তারা এটার অপব্যবহার করে জ্যোতির্বলয় সৃষ্টি করা হয়। দেখা যায় একটা সমাজের সবচেয়ে দুর্বল লেখককেও কিন্তু দিব্যি উজ্জ্বল জ্যোতিষকে পরিণত করে দেয় তারা, এবং তারপরে তার বইপত্র বিক্রি টিক্রি করে রমরমা ব্যবসাপাতি করে, ওইটা তাদের নগদ লাভ। এবং ফাঁকতালে সেই সংশ্লিষ্ট লেখকও বেশ লাভবান হয়। কিন্তু পরে কালের বিচারে, কালের নিয়মে, যখন কালের কোষ্ঠী পাথরে তাকে ফেলা হয়, তখন দেখা যায় সে ভেসে গেছে। আপনি খেয়াল করে দেখুন, গত 50, 60, 70 বছরে বাংলা সাহিত্যের অনেক লেখক যারা তাদের সমকালে দাপিয়ে বেরিয়েছেন, তাদের একটা বইও বিক্রি হয় না। এখনকার ছেলেমেয়েরা তাদের বই খোঁজও করে না বইমেলায় গিয়ে বা বইয়ের দোকানে গিয়ে। কেন হচ্ছে? কখনো লেখকের দোষে, কখনো পাঠকের দোষে। পাঠক নেই। পাঠক তখনই হবে, কাঙ্ক্ষিত পাঠক সেই, দীক্ষিত যে দীক্ষিত। আজকে কমল কুমার মজুমদারের সম্পর্কে বলা হয় তিনি লেখকের লেখক। ঠিক, লেখকের লেখক বলতে ভালো লাগে। এবার লেখকের লেখক মানে লেখক তো কত বাংলাদেশে, ভারত মানে বাংলা ভাষায় লেখক কত? হয়তো 1 কোটি, নানা ধরনের আছে। সে নিজে জানে না, কিন্তু সে লেখে। তা আমি তাকে লেখক যদি ধরে নিই, 1 কোটি হয়তো হবে। তাহলে সে কি কমল কুমার পড়েন? মোটেই না। কেউ ঘরে সাজিয়ে রাখেন, স্ট্যাটাস সিম্বল। কেউ হয়তো একটা গল্প পড়েছে, প্রথম গল্পটা পড়েছে, লাল জুতো গল্পটা হয়তো পড়েছে, কিন্তু উপন্যাসগুলো পড়েনি। পড়ে কেউ 2 পাতা পড়ে ছেড়ে দিয়েছে। এই যে দুর্দশা, এটার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আমরা সকলে, এমনকি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আমাদের পুরো ফোকাসটাই তো অন্য জায়গায়। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, হ্যাঁ, খাও পিও জিও ফুর্তি করো এটসেট্রা। এবং এটা করতে গিয়ে আমাদেরকে দরকার হয় ক্যারিয়ার তৈরি করা। কবিতার মধ্যে কোথায় আমরা সময় দিচ্ছি? আমরা দিচ্ছি না। তো ফলে হচ্ছে কি যে আমরা
তখন কি করছি, তখন আমরা কতগুলো অদ্ভুত অদ্ভুত কথা বলছি রিডার হিসাবে, আমাদের যার যেখানে যতটুকু ক্ষমতা আছে তার প্রয়োগ করছি অদ্ভুতভাবে কথা। যেমন আমরা বলছি কবিতা খুব দুর্বোধ্য, অনেকের বিরুদ্ধে, বিষ্ণুদের বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ উঠেছে। কিন্তু মুশকিল হচ্ছে বিষ্ণুদে যে লেভেলের পড়াশুনো করেছেন, তার মনোজগতের যা কাঠিন্য, সেখানে দাঁড়িয়ে থেকে খুব সরল কবিতাটা লিখবেন কী করে লোকটা? তার বিষয়টাই তো সেরকম। বা যার লেখা অনুবাদ করেছেন তিনি বিষ্ণুদে, টি.এস. এলিয়ট, সে এলিয়টের কবিতাও সেই একই, দুর্বোধ্য। কার কাছে দুর্বোধ্য? যে বোঝে না তার কাছে, যে বোঝে তার কাছে তো দুর্বোধ্য না, সে তো বোঝে। না বুঝলে লোকে তো ছুঁড়ে ফেলে দিত, কিন্তু সমাজের খুব উঁচুতলার কিছু রিডার, খুব উঁচুতলার মেধাবী মানুষ, তারা তো বুকে টেনে নিয়েছে। তো ফলে দুর্বোধ্যতার অভিযোগটা এলিয়টের বিরুদ্ধে খাটবে না, খাটবে সেই রিডারের বিরুদ্ধে যার যোগ্যতা নেই। তো এবার এটা হচ্ছে কবির পক্ষে লাঞ্ছনা। অরসিকের কাছে তার রস নিবেদনের এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু লাঞ্ছনার এক শেষ একজন কবির কাছে, একজন শিল্পীর কাছে। ভ্যান গগ তার ছবিগুলো, যে ছবিগুলো ওই রকম দামে বিক্রি হয়, লাস্ট ফর লাইফ বইতে খুব, তার জীবনী গ্রন্থে খুব সুন্দর দেখিয়েছে যে ছবি এঁকে এঁকে তাকে বিলি ছবি এঁকে এঁকে তাকে সেই তখন সে ইতে স্যানাটোরিয়ামে এঁকে তাকে ছবিগুলো বিলি করছেন, এই যে তোমাকে দিলাম এটা, এই নাও। এবং সে তাড়াতাড়ি, যাকে দেওয়া হচ্ছে সে তাড়াতাড়ি বলছে না 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 না, আমার চাই না, ওকে দাও, পাশের জনকে দেখিয়ে বলছে। এই যে লাঞ্ছনা, এই যে লাঞ্ছনা শিল্পীর, অথচ আমরা জানি ভ্যান গগ কী সৃষ্টি করে গেছেন, আমরা জানি। তো কবির এই লাঞ্ছনার পেছনে অনেকে দায়ী, অনেক সময় কবির ছদ্মবেশী কবিও দায়ী, সেও ক্ষতি করছে প্রকৃত কবির। ভুয়ো পাঠক সবাই মিলে করছে, অশিক্ষিত অদীক্ষিত পাঠক এটা ক্ষতি করছে। তো মূল কথাটাই হচ্ছে যে পৃথিবীর কোথাও কোনো সরল রেখা নেই, ফলে কবিতা সরল হবে এটা ভাবার কোনো কারণ নেই। বেদও খুব সরল না, পৃথিবীর আদি গ্রন্থ বেদ, সেটা খুব সরল না। তাহলে আমি কেন এটা ডিমান্ড করছি? এই সারল্য কেন ডিমান্ড করছি? এই সারল্য ডিমান্ড করার কারণ হচ্ছে আমরা সংখ্যায় বেশি অদীক্ষিত লোক, এবং আমরা এই সংখ্যার বিচারে প্রবল শক্তিমান বলে আমরা কাউকে কাউকে চাপের মধ্যে রাখছি, কবিদেরকে আমরা চাপের মধ্যে রাখছি। কিন্তু এই সারল্যের ব্যাপারটা অবান্তর হাস্যকর। রামকৃষ্ণ যখন খুব সহজ করে বলতেন, সহজ করেই কি বলেছেন, আপনাদের কি তাই মনে হয়? আসলে শব্দগুলো ছিল আটপৌড়ে, শব্দগুলো ছিল আটপৌড়ে। যখন নুনের পুতুল গেছিল সমুদ্রে জল মাপতে, এ কথাটা খুব সহজ নাকি? এ কথাটা খুব সহজ? আপনারা দেখবেন চারপাশে বিভিন্ন জনকে প্রশ্ন করে দেখবেন তো, এটা নিহিতার্থটা তারা ধরতে পারে কি না? আমি নিশ্চিত ধরতে পারে না। তো সহজ হতে হবে কবিতা, এটা কোনো মানে হয় না। যেমন রবীন্দ্রনাথের একটা লাইন আছে, কোথায় আছে আমার এখন আর মনে নেই, জাস্ট স্মৃতি থেকে বলছি, সবটাই স্মৃতি থেকে বলছি, মনে নেই, আমার রূপটা মনে নেই। ওই দাও ফিরে সে অরণ্য লও হে নগর, রবীন্দ্রনাথ এটা কোথাও একটা বলেছেন, লিখেছেন। তো মজা হচ্ছে সভ্যতার ধারাবাহিকতায় পৃথিবীর, মানে এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, এই পৃথিবীটা কন্টিনিউয়াস পাল্টে পাল্টে যাচ্ছে, কন্টিনিউয়াস পাল্টে পাল্টে যাচ্ছে। ফলে গতকালটাকে আমি কি করে ফিরিয়ে আনবো? ফিরিয়ে আনা যায়? ফিরিয়ে আনা যায় না। গতকালটা আর কোনো দিনই আসবে না। আমার বয়স আর কোনো দিনই 18 হবে না। মানসিকভাবে আমি 18 হতে পারি, চেষ্টাকৃত, কিন্তু বাস্তবে আমার দেহকোষ কখনোই 18 বছরের হবে না, ফিরে যাওয়া যায় না। একইভাবে পৃথিবীর সেই অরণ্য জীবন, ওটা কখনোই আর ফিরে আসবে না, অ্যাবসার্ড। এই যে ব্যাপারটা, তো যেহেতু কেন ফিরে আসবে না, যে তাহলে অন্যান্যগুলো কি হবে? এই যে ব্যালেন্সটা তৈরি হয়েছে, অরণ্য ধ্বংস করে মানুষ জনবসতি হয়েছে, মানুষের ব্যাপক সম্প্রসারণ হয়েছে, ব্যাপক। যখন অরণ্যই প্রধান ছিল তখন মানুষ ছিল সামান্য হাতে গোনা, যখন মানুষের সংখ্যা প্রচুর বেড়েছে তখন অরণ্যের দশাটাই হয়েছে। তার মানেটা কি? একটা তুলাদণ্ডের দুপাশে আমি রেখেছি ওজন, এবার এক পাশ থেকে সরিয়ে নিলে এই পাশটা তো ওজন বেশি হয়ে যাচ্ছে, আবার এখান থেকে সরিয়ে খানিকটা নিলাম, সেই ইয়ের মতো আর কি, বাঁদরের ওই পিঠে ভাগের গল্পের মতো।
এবার এটা সরাচ্ছি, ওটা যাচ্ছে, ও নামছে, ওটা সরাতে ওখান থেকে একটু নিচ্ছি, আবার এটা নিচে নেমে যাচ্ছে, ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, এটা পুরো বিশ্ব প্রকৃতিতে, পুরো ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে সত্যি, এবং এটা আমাদের পুরো মানব সভ্যতার পক্ষে চ্যালেঞ্জ সৃষ্টি করে ফেলেছে। সে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে কেঁদে লাভ আছে নাকি? যে দাও ফিরে সে অরণ্য, অসম্ভব ব্যাপার। তো ফলে সেই অরণ্য জীবনের সেই সারল্য আমরা কোনো দিন ফিরে পাবো না। আমাদের এই জটিল থেকে জটিলতর হব। আমার পূর্বপুরুষ, আমার একদম পারিবারিক, আমার বাবা মা বা আমার মামা বা দাদু ঠাকুরদাদা এটসেট্রা এটসেট্রা পুরুষ, তাদের চেয়ে আমি অনেক জটিল, খুব সঙ্গত কারণে এই জটিল। আমি যত পড়েছি, আমি যা জানি, আমার যা অভিজ্ঞতা, পরবর্তী মানুষ হিসাবে আমার দেখার জগৎটা অন্যরকম। যেমন ধরুন রবীন্দ্রনাথ তো কম্পিউটার দেখেননি, তো কম্পিউটার দেখেননি বলে কম্পিউটার সম্পর্কিত তার ভাবনাটা কী হবে? আমি কম্পিউটার দেখেছি, আমি কম্পিউটার ব্যবহার করি, আমি মোবাইল ব্যবহার করি, আমি তার সম্পর্কিত কিছু ভাবনা, আমি পল্লবিত গড়ে উঠতেই পারে আমার ভেতরে। কিন্তু যেটা দেখেনি, একটা বিদ্যাসাগর কম্পিউটার সম্পর্কে কি বলবে? বলার কথা না। না, ফলে হচ্ছে কি, যে জ্ঞান বিজ্ঞানের যত প্রসার হচ্ছে, জীবনের যত সমস্যা সংকটগুলো সামনে এসে দাঁড়াচ্ছে, আমরা তার সমাধান খুঁজছি। সমাধান খুঁজতে গিয়ে নতুন নতুন বিষয়ের ভেতরে আমাদের ঢুকতে হচ্ছে, নতুন নতুন অনুসন্ধান করতে হচ্ছে, নতুন নতুন সত্য আবিষ্কার করছি আমরা। করোনা আজকে থেকে 5 বছর আগে কি, বা করোনার এই মানে কোভিড-19 যে ব্যাপারটা স্পষ্ট করে বললে, কোভিড-19, করোনা আরও জীবাণু আছে, যাই হোক, বা 10 বছর আগে আমরা কোভিড-19 কথা কি কল্পনা করতে পেরেছিলাম? কেন পারিনি? যে ওটা যেটা নেই ওটা নেই, ওটা কল্পনায় আসে না। এখন আমাদের ভাবতেই হচ্ছে, আমাদের মুখোশ পরে বাইরে বেরোতে হচ্ছে, হয়তো পার্মানেন্টলি আমরা মুখোশধারী হয়ে গেলাম, হয়তো এটা স্থায়ী, যে মুখোশ আর খোলা হবে না আমাদের। তো এবার মুখোশ কেন পরবো বলে যদি আমি চেঁচামেচি করি, লাভ আছে? আমি মুখোশ ছাড়া বাইরে গেলে হয় পুলিশ আমাকে গ্রেপ্তার করবে, অথবা আমি নিজে কোভিড-19 ইনফেকশানে আমি মরবো। ফলে ওখানে তো কম্প্রোমাইজ চলে না। তো সারল্যের ব্যাপারটাও তাই, সারল্য সম্ভব না। একজন, আপনাদের মধ্যে অনেকে অধ্যাপনা করছেন, আপনারা মাস্টার ডিগ্রি করেছেন, আপনার পোস্ট মাস্টার ডিগ্রি করেছেন, রেগুলার পড়াশুনো করছেন, আপনারা সরল হবেন কি করে? এ সরল হওয়া তো সম্ভব না, অসম্ভব ব্যাপার। ফলে আপনাদের মস্তিষ্ক কত ডেভেলপড, কত উন্নত হয়ে উঠেছে মস্তিষ্ক, কত তথ্য মস্তিষ্কে, এগুলোর পারমুটেশন কম্বিনেশন চলতেই থাকে। মস্তিষ্ক তো ঘুমোয় না, আমরা ঘুমোই, মস্তিষ্ক তো ঘুমোয় না, মস্তিষ্ক তো জেগে থাকে। তো কন্টিনিউ এই প্রসেসটা চলতেই থাকে। ফলে পারমুটেশন কম্বিনেশনে প্রচুর যোগ বিয়োগ গুণ ভাগ এটা চলতেই থাকে। তো ফলে সারল্যটা আসবে কী করে? আসার প্রশ্নই ওঠে না। ফলে যারা কবিতার বা শিল্পের সারল্যের সপক্ষে সাফাই গায়, আমি তাদের দলে নই। শিল্প জটিল হবে। আমরা যদি মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিগুলোকে দেখি, ভাস্কর্যগুলোকে দেখি, আমরা কি পাবো? আমরা সেখানে কিন্তু প্রচুর জটিল ব্যাপার পাবো। সৌন্দর্যের যে জটিল ব্যাপারটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। বা আমরা যে হ্রদার ভাস্কর্যগুলো দেখি, দ্য থিঙ্কার্স বিখ্যাত, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো সেখানে কি গভীর জটিলতা। শুধু থিঙ্কার্সের কথাই ধরুন, কি গভীর জটিলতা ওখানে। ওটা খুব সিধে সাদা নাকি? কোথায় সিধে সাদা? আপনি কেউ রেসপন্স করুন যদি সিধে সাদা মনে হয়। কেন মনে হচ্ছে? আমার মনে হয়নি এগুলো সিধে সাদা না। বা আমাদের যদি লিটারেচারে আসি, আমরা লিটারেচারে যদি আসি, আমরা কোথায় 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 পাবো? আমরা যে সারল্যটা পাই, সেগুলো তো আসলে অক্ষম শিল্পীর করা। যাদের ভেতরে সারল্যের কথা বলছি, তারা তো অক্ষম। আমরা তো প্রায়ই ওই বলি এরকম, অমুক নভেলটা সবাই পড়েছে, এখানে উল্লেখ করছি না, রেকর্ড থেকে যাবে, সমস্যা হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে অমুক নভেলটা, কিছুদিন আগে মারা গেলেন ভদ্রলোক, হ্যাঁ, তো নভেলটা তো আমিও পড়েছি। পড়লেই হলো নাকি? আর তো অনেকেই পড়েছি, আমরা অনেকেই পড়ি। তো পড়লেই তো হবে না। এবার শিল্প যখন আমি বিচার করতে বসবো, আমি সেখান থেকে কী পেয়েছি? আমার 14-15 বছর বয়সে একটা গদ্য থেকে, একটা কাঁচা প্রেমের গদ্য থেকে ভাবালুতা ভরা, সেটা আমাকে টানতেই পারে। তার জন্য আমাকে এবার ভোট দিতে হবে নাকি যে বাংলা সাহিত্যের ওটা ক্লাসিক? এই নির্বুদ্ধিতা আমি দেখাবো? প্রশ্নই উঠতে পারে না। আমি তখন ঠিকঠাক লেখাগুলো খুঁজে বার করব। তো এই যে জায়গা, তো কবিতার এই আলো অন্ধকারটা মূলত দুটো ব্যাপারের সাথে জড়িত। একটা হচ্ছে লেখক পাঠক সংযোগের অভাব,
এটা একটা গুরুত্বপূর্ণ দিক, লেখক পাঠক সংযোগের অভাব। মানে সাহিত্যকে বলা হচ্ছে সহৃদয়ে হৃদয়ে সংবেদী। তো সহৃদয়ে হৃদয়ে সংবেদ্যতা এটা যদি থাকেও, এবার দেওয়ালের সঙ্গে তো কথা বলা যায় না। না, আমরা কি দেওয়ালের সঙ্গে কথা বলি? এই যে আমি কথা বলছি, এই অন্য প্রান্তে আপনারা আছেন বলেই আমি বলছি, কেউ শুনবে বলেই আমি বলছি। কেউ যদি না শুনতো আমি কি বলতাম? আমি কেন বলবো? কাউকে শোনানোর জন্যই বলি আমরা। তো ফলে হচ্ছে কি, এই সহৃদয় হৃদয় সংবেদ্যতা এটা কিচ্ছু না, এটা হচ্ছে আমার কথাটা আমি যে বলছি সে কথাটাকে এমনভাবে করা, প্রকাশ করা, যেখানে কিনা এই সংবেদ্যতা তৈরি হয়। যেটা আমি যে বার্তাটা দিতে চাইছি সেটা যেন সংবেদন সৃষ্টি করার ক্ষমতা থাকে, এটাই তার সংবেদ্যতা। কিন্তু শুধু আমার ক্ষেত্রে বললেই তো হবে না। টিভি প্রোগ্রামটা, রেডিও প্রোগ্রামটা স্টেশন থেকে কন্টিনিউ চলতে থাকে। আমার ঘরের টিভিটা যদি আমি অন না করি আমি কি ধরতে পারবো? তাহলে একটা রিসেপ্টার থাকে, গ্রাহক থাকতে হবে। গ্রাহক না থাকলে হবে না। আপনি কি শূন্যে, আপনি এক বালতি জল নিয়ে আপনি শূন্যে ঢাললে ওটা মাটিতে পড়ে ওটা মাটি শুষে নেবে, অপচয় হবে। আপনি যদি ওটাকে ব্যবহার করতে চান আপনাকে একটা পাত্র নিচে রাখতে হবে, তাতে আপনি ঢালবেন। এখানে আরও মজার কথা আছে, আপনার পাত্রের সাইজ কত? পাত্রটা যদি 1 লিটারের হয় আপনি ওখানে কতটুকু জল ঢালতে পারবেন? বা দুধ বা তেল 1 লিটার, সর্বোচ্চ 1 লিটার, তার বেশি ঢালতে পারবেন না। তাহলে এই পাত্রের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করা যাবে না। এবার 1 লিটারের পাত্র সে যদি হম্বিতম্বি করে যে 5 লিটার আমাকে দিল না, হ্যাঁ 5 লিটার আমাকে দিল না, এই কিন্তু মারাত্মক অপরাধ। তোমার ক্ষমতা 1 লিটার, তুমি 5 লিটারের কথা ভাবছো কেন? তুমি তোমার ক্ষমতা তাহলে বাড়াও। এক্ষেত্রে ক্ষমতা কি করে বাড়ানো হবে? ক্ষমতা বাড়ানো যায়, মানুষের মস্তিষ্ক অনন্ত সম্ভাবনা নিয়ে আসে, ফলে বাড়ানোর কিচ্ছু অসুবিধে নেই। কিন্তু সেটা কয়জন করে না। ফলে কবিকে কি হয়, কবি এবার মাঝখান থেকে বলির পাঠা, কবির বিরুদ্ধে অভিযোগ, তুমি দুর্বোধ্য, সহজ করে বলো। সহজ করে আমি যে কোনো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনের কথাগুলো অবশ্যই বলবো। আমি গ্রসারিতে গিয়ে বলবো ভাই টাটা সল্ট দাও 1 প্যাকেট, বা আমি বাজারে গিয়ে বলবো ভাই আমাকে 1 কেজি বা 2 কেজি আলু দাও। এখানে কোনো জটিলতা নেই, আমার প্রয়োজন নেই তো, ওটা তো শিল্প না, ওটা আমার ব্যবহারিক জীবন। আমরা যখন নাটক করি, নাটক কি আমরা হুবহু করি? হুবহু করলে নাটক হয় না। বাস্তবকে হুবহু যদি কপি করি ওটা ফটোগ্রাফি হয়। বাস্তবের হুবহু না, কিন্তু বাস্তবের মতো যেন হলে হতেই পারতো, সেখানে যুক্তির ওপরে ব্যাপারটা দাঁড়িয়ে থাকে। ফলে নাটক যখন আমরা দেখতে যাই আমরা সচেতনভাবেই যাই যে নাটকই দেখতে যাচ্ছি, এবং দীর্ঘ সময় ওই নাটকের ঘটনা পরম্পরায় বুঁদ হয়ে যদি না যাই তখন অবধি কিন্তু আমাদের পুরো মস্তিষ্ক সচেতন থাকে যে ঘরের বাইরে একটা হলে আমরা এসছি, একটা অন্ধকার ঘরে একটা চেয়ারে বসেছি, আশপাশে লোকজন আছে, অন্যান্য দর্শকরা আছে ইত্যাদি, সবটাই মাথায় কাজ সক্রিয় থাকে, আমাদের পুরোটাই সক্রিয় থাকে। তাহলে যে আমি এই সারল্যের কথা বলে আসলে কবিতার ক্ষতি করছি, এখন আর অন্য শিল্পের মধ্যে তেমন যাচ্ছি না, কবিতার কথাই বলছি। আমরা সারল্যের কথা বলে কবিতার ক্ষতি করছি, এবং দেখা যাচ্ছে যে কেউ ওই দুপাশে মার্জিন রেখে এই সারল্যের নাম করে যা খুশি লিখছে এবং লিখে দাবি করছে সে কবি, এবং তাদের কিন্তু লোকজনও পেয়ে জুটে যাচ্ছে, পাঠক জুটে যাচ্ছে। তার কারণ এরা সংখ্যায় বেশি। আমাদের দেশে শিক্ষিত লোক কত? আমাদের দেশে গ্র্যাজুয়েটের সংখ্যা কত? খুব কম, একদম প্রথাগত শিক্ষা ওটা। তারপরেও বলছি সেটাকেও যদি আমি ইনক্লুড করে নিই সেখানেও কিন্তু মাত্র কত হবে, 6-7% বোধ হয় মোট পপুলেশনের। তো এবার বাকি সব তো অন্ধকারে। তাহলে এবং কবিতার মতো একটা বিশুদ্ধ শিল্প আমি কার কাছে পরিবেশন করব? ফলে হবে না। দেখা যাচ্ছে যে তখন রবীন্দ্রনাথ না পড়ে সমরদেবের পেছনে ছুটছে। কেন? সমরদেবের ক্ষমতা নেই, কাঁচা কাঁচা বোকা বোকা গরুর রচনা লিখছে, বেশ খাচ্ছে ওরা, বুঝে গেল। ওরা এবার সার্টিফাই করছে যে ওর বাপরে সমরদা কি লেখে মাইরি ফাটিয়ে দিয়েছে। তো ফলে কবিতার ক্ষেত্রে এগুলো ভয়াবহ পরিণতি ডেকে আনছে, অলরেডি শুরু হয়ে গেছে। এবার আমার যদি পকেটে পয়সা থাকে, আমি যদি প্রভাবশালী লোক হই, তাহলে কি করব? আমি আমাকে আরেকটু ওপরে তুলে আনি। মুকুটের শোভা বড় সুন্দর, অতএব মালা, মুকুটের শোভা, সিংহাসন এগুলো তো অপেক্ষা করছে। আমার যদি পকেটে পয়সা থাকে এবং আমার যদি নীতিহীন মানুষ হই, এগুলো সহজলভ্য, চাইলেই পাওয়া যায়। বিভিন্ন পুরস্কার কমিটি আছে, টাকা দিলে দিয়ে দেয়।
এবং এখানে সেখানে জাল ছড়ানো আছে। তো এবার কী করবে রিডার তাহলে, এবং লেখক কী করবে? খুব গুরুত্বপূর্ণ, এক সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এইবার উভয় পক্ষেরই কিন্তু দায়িত্ব আছে, উভয় পক্ষেরই দায়িত্ব আছে ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি ভাবা। যে কবিতার আলো অন্ধকার থাকবে এটা যেমন সত্যি, আলো অন্ধকারের নাম করে ফাঁকিবাজি থাকবে না এটাও সত্যি, ওটা নিশ্চিত করতে হবে। এলোমেলো কিছু শব্দ আমি পরপর বসিয়ে দিয়ে দুপাশে মার্জিন রেখে একটা আলো আধারি সৃষ্টি করে, ওটা কিন্তু কবিতা না, ওটাও হচ্ছে, ব্যাপক হচ্ছে। ফলে আসল নকল সব একাকার গো, রামকৃষ্ণকে কোট করছি। তো এই আসল নকল যখন একাকার হয়ে যাচ্ছে তখন আমাদের ডিউটি আছে, আমরা যারা লিখি, আমরা যারা পড়ি, আমরা যারা চর্চা করি, এমনকি সবচেয়ে বড় কথা এই সমাজের খুব গুরুত্বপূর্ণ অংশ যারা শিক্ষাদানে ব্রতী, আমি অধ্যাপক শিক্ষক তাদের কাছে আবেদন জানাচ্ছি, ব্যাপারগুলো সিরিয়াসলি ভাবুন, খুব গুরুত্ব দিয়ে ভাবুন। আপনাদের উপরে বিরাট দায়িত্ব, প্রতি বছর বছর আপনাদের হাত দিয়ে যে সমস্ত ছাত্র বেরোয় তাদের একটা দুটোকে বেশ ম্যাচিওর করে দিন আপনারা, দেখবেন পরিস্থিতি পাল্টে যাবে, পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু সেটা কেন এটা সেভাবে হচ্ছে না, এখন অবধি হয়নি, অন্তত আমার জানা নেই, হয়ে থাকলেও আমার জানা নেই। তো ফলে কবিতার এই আলো অন্ধকার এটাই হচ্ছে আসল জায়গা, কিন্তু কবিতার সারল্য হচ্ছে ফাঁকিবাজি, ওখানে আলো অন্ধকারও নেই, কিচ্ছু নেই। আর আলো অন্ধকারের নাম করে ফাঁকিবাজি সেটা আছে, প্রচুর দেখা যাচ্ছে, সেটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমাদের কবিতা পড়তে হবে এবং খুব নির্দ্বিধায় বলতে হবে যে এই কবিতাটা কবিতা, এই কবিতাটা কবিতা না, এটা নির্দ্বিধায় বলতে হবে। এবং সেটা কোনো ক্ষেপে গিয়ে রেগে গালাগালি করে না, খিল্লি করে না, ওতে কোনো লাভ হয় না। কাউকে অপমান করে কোনো উদ্দেশ্য সিদ্ধ হয় না, এমনকি চালাকি দ্বারাও কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না, চালাকি না। এটা যদি আমরা সবাই মিলে করি, আমাকেও করতে হবে, আমরা যদি করি তাহলে এই পরিস্থিতিটাকে আমরা পাল্টে ফেলতে পারবো। আচ্ছা, এবার একটু আমি দেখতে চাই কেউ কিছু জানতে চেয়েছেন কি না, কিছু মানে দাবি করছেন নাকি যে কিছু একটা দেখি আমি। হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা বলে যাই নাকি, বলে যাই শিবাশিস, ছবি আসছে না কেন? সমাপ্ত, কেটে দিই তাহলে, কেটে দিই।